তাহলে অল্টারনেট কি হইতে পারে? অল্টারনেট হচ্ছে বিএনপি যেন ক্ষমতায় না আসে। আপনি কেন বলবেন যে বিএনপি ক্ষমতায় আসতে পারবে না? এটা তো কারো বলার এখতিয়ার রাখে না। জুলাই আগস্ট বিপ্লব কিছু আমাদের মৌলিক পরিবর্তন করে দিয়েছে, যেটা আর পেছনে ফিরে যাবে না কখনো। এবং আমার তখন মনে হলো আমাকে একদিন এই বিপ্লবটা করতে হবে, এবং আমি বাংলাদেশের ফ্যাসিস্ট হটায় আমি ইয়ে করব, আমি এখানে কাজ করব। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। প্রোগ্রেসিভ ব্যাফের আরেকটা পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আম, আজকে আমরা আপনাদের জন্য আবার নিয়ে এসেছি আহ, পিনাকি ভট্টাচার্য কে। আমাদের শোর সবচেয়ে পপুলার যে ভিডিওটা ওনার ইন্টারভিউ ছিল, আপনারা জানেন। আম, তো পিনাকি দা আমাদের অত্যন্ত জনপ্রিয় একজন ইউটিউবার এবং অ্যাক্টিভিস্ট, অনলাইনের মানে অন্যতম মানে প্রথম সারির অ্যাক্টিভিস্ট। এবং আমাদের যেই জুলাই আন্দোলনের যেই পিছনে যেই মাস্টার মাইন্ড যে বলে, আমি বলবো যে অনলাইনের উনি একজন মাস্টার মাইন্ড। অনেকগুলো মাস্টার মাইন্ডের মধ্যে অন্যতম এবং প্রথম সারির প্রথম, মানে এক নম্বর যদি তাকে বলি তাহলে তাকেই বলতে হবে। তো আপনারা সবাই পিনাকিদাকে মানে চেনেন, ওনার পরিচয় দেওয়ার মতো কিছু নাই। তো পিনাকিদা আম, আমাদের সাথে আবার আসছেন, তাকে ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আমরা কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আলাপ করব। আর পিনাকিদার ব্যাপারে অনেকের অনেক ধরনের কৌতূহল আছে। অনেক আমরা মানে হাজারো রকম প্রশ্ন পেয়েছি আমাদের আগের ভিডিওতে। সেই প্রশ্নগুলোর মধ্যে কিছু কিছু প্রশ্ন আমরা নিব, এবং ওনার এখন যে মানে অ্যাক্টিভিজম লাইফ কিরকম চলতেছে, তারপর ওনার নেক্সট প্ল্যান কি, সেগুলো নিয়ে আমরা কিছুটা কথা বলবো। তো দেরি না করে শুরু করি। পিনাকি দা, ওয়েলকাম। থ্যাংক ইউ সো মাচ আমাদের শোতে আসার জন্য, আমার সময় দেওয়ার জন্য। তো আমার কাছে আপনার কাছে প্রথম প্রশ্ন থাকবে যে বর্তমানে আপনি দেখতেছেন যে আমরা আমাদের এই সরকারটা গঠিত হয়েছে একটা বিপ্লবের মাধ্যমে, একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে। সরকার এরকম গণ অভ্যুত্থান মানে এত ইন্টেন্সিভ একটা গণ অভ্যুত্থান, এত আহ, শত 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 মানুষের রক্তের বিনিময়ে পাওয়া আমাদের আম, স্বাধীনতা, যেটা নতুন স্বাধীনতা, ভারতের বিরুদ্ধে যে স্বাধীনতা আমরা অর্জন করলাম, সেটার সরকারটা খুবই নড়বড়ে ছিল। এবং আপনি এটা নিয়ে অনেকগুলা ভিডিও করছেন, দেখছি যে তাদের সমালোচনা করে, তাদের সাপোর্ট করে। আম, তো সেই সরকারটাকে ডিস্টেবিলাইজ করার জন্য ভারত এবং আওয়ামী লীগ দুজনেই আবার মানে তারা সেই ডে ওয়ান থেকে তারা নেমে পড়ছে। তো তার মধ্যে আমরা দেখতে পাইতেছি যে নতুন একটা মানে শুরু হয়েছে এই রিসেন্টলি, সেটা হচ্ছে যে বাংলাদেশের মাজারগুলোর মধ্যে আপনার আক্রমণ চলতেছে, এবং মাজার ভাঙার কর্মসূচি দিতেছে ওপেনলি ফেসবুকে আপনার ইভেন্ট করে করে। তারপর কয়েকটা মাজারে আক্রমণ হয়েছে অলরেডি। গোলাপশাহ মাজারে আক্রমণের ভিডিও এই মাত্রই আমরা এই গত 4-5 ঘন্টার মধ্যে দেখছি যে এগুলা মানে প্রপাগান্ডা শুরু হয়েছে এদের বিরুদ্ধে। এই ব্যাপারগুলোকে আপনি কিভাবে দেখতেছেন? এই প্রশ্নটা দিয়ে আমি শুরু করতেছি আজকে। থ্যাংক ইউ মির্জা। আর একটা জিনিস আমি একটু বলে রাখি সব দর্শকদের জন্য, যে আমরা পশ্চিমে যেই গ্রুপগুলো একসাথে কাজ করেছি, তো আমরা মির্জাদের সাথে একসাথে, এবং আমাদের গ্রুপের সবাই ছিল, সবাই মানে ধরেন ফাহাম, শাহেদ আলম, সবাই মানে হু নট। তো আমরা যে, এটা হয়তো জানে না যে আমরা পশ্চিমে কিভাবে কাজটা করেছি, অর্গানাইজ করেছি, একে অন্যের সাথে কিভাবে যোগাযোগ রাখতাম, কিভাবে একে অন্যকে সাপোর্ট করেছি। তো সেই গ্রুপের অ্যাডমিন ছিল মির্জা আর কি। তো সেই সূত্রে মির্জার হুম, মির্জার কাছেও আমরা কৃতজ্ঞ যে মির্জা আমাদের সবাইকে একসাথে করে। আমাদের গ্রুপে বোধহয় আসিফ নজরুলও ছিল, তাই না? জি জি জি। আসিফ নজরুল ছিল। জি জি। উম, মানে কে না, মানে আপনারা যারা পশ্চিমে থাকা বা দেশের বাইরে থাকা অ্যাক্টিভিস্টদেরকে জানেন, এবং তার বাইরেও, তারা সবাই ছিল। হুম, বাংলাদেশেরও অনেকেই ছিল, বাংলাদেশেরও হুম, বেশ কয়েকজন প্রমিনেন্ট অ্যাক্টিভিস্ট আমাদের সাথে ছিল। হুম, এনিওয়ে, এই মাজার ভাঙা বিষয়টা নিয়ে আমি ওইভাবে বলাটা আমার জন্য একটু সেন্সিটিভ। প্রথমত এটা একটা ধর্মীয় বিষয়, এখানে ধর্মীয় ব্যাখ্যা ট্যাখ্যাও থাকে। কিন্তু আমি একটু সারপ্রাইজড এটা নিয়ে রিয়াকশন গুলো দেখে। এখন ধরেন এই, আপনি অনেক বিষয় দেখবেন যে আসছে,
একের পর এক আসছে, এই যে আনসারেরটা আসলো, ডাক্তারদের আসলো, বিদ্যুৎ কর্মীদের আসলো, পল্লী বিদ্যুতেরটা আসলো, এর আসতে স্বাস্থ্য সহকারীদেরটা আসছে, এরপরে দেখুন পরিবহন আসবে, গার্মেন্টস আসবে, হুম একের হুম পর এক শ্রমিকদের আসবে। এর কারণটা হচ্ছে কি, আমাদের সমাজে অনেক সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক এবং ধর্মীয় ইস্যু অমীমাংসিত অবস্থায় আছে। এবং এটার কারণেই এই সময় যখন সবকিছু ওপেন হয়ে গেল, সেই সময় এই ইস্যুগুলো, দ্বন্দ্বগুলো সামনে আসবে। তো এটা আমি মনে করি না যে এটা খুব খারাপ কিছু। আহ, এখন প্রশ্ন হচ্ছে যে এটাকে আমি কিভাবে ট্যাকেল করব, ম্যানেজ করব, এটা এই প্রসঙ্গে, মাজার প্রসঙ্গে আমি আহ, দুই পক্ষেরই, মানে ধরেন যারা ভাঙছে এবং যারা ভাঙায় আহাজারি করছে, আমি দুই পক্ষেরই রিয়াকশন দেখে আমি কিন্তু খুবই আহ, চমৎকৃত। মানে কেন এরকম ভাবে রিয়াকশনটা হলো, আমি একটু বুঝাই বলি বিষয়টা। আম, আপনি তো ইয়ে পড়েছেন, ওই সৈয়দুল ওয়ালিউল্লাহ লাল সালু পড়েছেন তো? জি। লাল সালুর হ্যাঁ। গল্পটা কি? লাল সালুর গল্পটা হচ্ছে, ওয়ালিউল্লাহ বলছে যে মজিদ একজন ধর্ম ব্যবসায়ী। সে এমন একটা কবরকে মাজার বানিয়ে সেখানে তার আম, সাঙ্গপাঙ্গ জুটিয়ে তার আয় উপার্জন রোজগারের একটা ব্যবসা করছে, এবং এইভাবেই ধর্মটাকে বেচে সে পেট চালাচ্ছে। হ্যাঁ। এবং লাল সালুর ইয়েটা কি ছিল, যে মাজার একটা অত্যন্ত খারাপ জিনিস, এবং এই করেই ধর্ম ব্যবসায়ীরা এই কাজগুলো করে, তাই না? হ্যাঁ। ঠিক তো? মানে আমি তো ভুল বলিনি। হ্যাঁ। হুম। এবং লাল সালু তো সেকুলারদের মধ্যে খুবই সেলিব্রেটেড একটা উপন্যাস, তাই না? ধর্ম ব্যবসা যেটা আর কি। হ্যাঁ। তো লাল সালু তো একটা সেলিব্রেটেড উপন্যাস। হ্যাঁ। তো এখন উল্টো দিকে দেখেন, মানে যারা মাজার ভাঙছেন, ইনফ্যাক্ট এটা তো আমরা সবাই জানি যে ইসলামে যে চিহ্ন ব্যবস্থা, মাজার, এই বিষয়গুলো ইসলাম ধর্ম অনুমোদিত না। হুম। তারপরেও আমাদের সমাজে এসছে, কিভাবে এসছে তার কিছু ঐতিহাসিক কারণ টারণ আছে। কিন্তু একটা জিনিস দেখেন, এই আমাদের সেকুলার এবং পাশ সেকুলার গ্রুপ এবং আমাদের ইসলামপন্থী গ্রুপ, দুই পক্ষেরই একটা কমন জায়গা আছে। সেটা হচ্ছে মাজার একটা ধর্ম ব্যবসার উপলক্ষ, ঠিক কিনা? এ ব্যাপারে তো কোনো সন্দেহ নাই। হুম হুম তাছাড়া তাহলে তাহলে লাল সালু কিভাবে লেখা হলো? হ্যাঁ। তো তাহলে যদি দুই পক্ষই একটা বিষয়ে একমত হয়ে থাকেন, তাহলে কনফ্লিক্টটা কোথায়? হুম। হুম হুম হুম। আচ্ছা, আমি আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই যে অমীমাংসিত বিষয়গুলো আছে, এটা নিয়ে তাড়াহুড়ো না করা। হুম। এটা নিয়ে তাড়াহুড়ো না করা, এগুলো সামাজিক বিতর্কের মাধ্যমে থিতু হওয়ার একটা জায়গা দেওয়া। আম, আপনারা খেয়াল করলে দেখবেন, আমি জানি না এটা আপনার মনে আছে কিনা, যে মাজার নিয়ে মৌলানা দেলোয়ার হোসেন সাঈদী প্রচুর ওয়াজ করেছেন, প্রচুর। আপনি দেখবেন সেখানে মাজার, মাজার যে বেদাত এবং মাজার যে ইসলাম ধর্মে অনুমোদিত না, এই প্রসঙ্গে প্রচুর ইয়ে আছে, ওয়াজ আছে। কিন্তু মাজারের উপর কিন্তু তখন আক্রমণ হয়নি। হ্যাঁ। তো তাহলে তখন হলো না, এখন কেন হলো? হ্যাঁ। তো এই এই বিষয়গুলো আমাদের ধর্মবাদী যারা, তাদেরকে, এবং সেকুলার পন্থী যারা, এই উভয়কেই এই বিষয়গুলো নিয়ে একটা সিরিয়াস ইন্টেলেকচুয়াল এনগেজমেন্টের মধ্যে যেতে হবে। এবং যারা ভাঙতে যাচ্ছেন, ভাঙার বিষয়টা আসলো কোত্থেকে এবার বলি। ভাঙার বিষয়টা আসলো কোত্থেকে? আসলো হচ্ছে এই যে শেখ মুজিবের মূর্তি ভাঙা। হুম। শেখ মুজিবের মূর্তি ভাঙাটা তো সমাজ অনুমোদিত। হ্যাঁ। হ্যাঁ। এবং এটা আমরা ভাঙবো, এটা আমরা আগে বলছি, এবং এটার ওনারশিপ আমরা নিচ্ছি। হ্যাঁ। অবশ্যই। এবং ভাঙাটা, এবং মূর্তি ভাঙাটা, এটা যে কোনো দেশে স্বৈর শাসন, ফ্যাসিস্ট শাসন, বিজয়ের একটা এমব্লেম। মানে এটা বিজয় সম্পূর্ণ হয় না এটা না হলে। আমি হীরক রাজার দেশেও তো আমরা দেখি রাজার মূর্তিটাকে ভেঙে রাজার ফেলতে মূর্তি হয় হলো। নাই। হ্যাঁ। তো এই ভাঙাটার একটা প্রতীকী রাজনৈতিক একটা তাৎপর্য আছে, এবং এটা হয়, সমস্ত ক্ষেত্রে হয়। তো এটার আমরা ওনারশিপ নিচ্ছি। এখন যারা মাজার ভাঙতে যাচ্ছেন, তাদেরকে আমি বলবো যে সমাজকে এটার ওনারশিপ নিয়েছে। সমাজ যদি এটার ওনারশিপ নেয়, তাহলে মাজারটা ভাঙতে যাওয়ার একটা বৈধতা সৃষ্টি হয়। ওনারশিপ আগে নিতে দেন সমাজকে। হ্যাঁ। তারপরে ওই কাজ করতে যান। এখন মানে ধরেন, বাংলাদেশের কোনো খুব প্রথিতযশা আলেম কি এটা বলেছে যে মাজার যাও ভেঙে আসো? না, এটা কিছু বিচ্ছিন্ন গোষ্ঠী, এদের নামই শুনে নেই, এরা বের হয়ে গেছে। হ্যাঁ। এখন হ্যাঁ। যদি এরকম হতো যে একজন খুবই প্রথিতযশা আলেম বলছেন, যাকে সবাই আমরা রেসপেক্ট করি, সম্মান করি, মানে ইসলাম ইসলাম ধর্মাবলম্বীরা তো করেনি, তার পাশাপাশি তার সমাজে একটা ব্যাপক গ্রহণযোগ্যতা আছে, এরকম যদি হতো, ধরা যাক যে আমাদের আম, এই যে আমাদের আহমদুল্লাহ সাহেব,
হুম হুম। উনি যদি বলতেন, হ্যাঁ, উনি কি বলছেন, তাহলে একটা কথা ছিল যে না ঠিক আছে, একজন 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 খুবই রেসপেক্টেড ধর্মীয় নেতা এই কথাটা বলছেন, তাহলে এটাকে আমরা সিরিয়াসলি নিতাম, সমাজ এটাকে সিরিয়াসলি নিত, কিন্তু সেরকম তো হয়নি। তো সেই জন্য যারা এই কাজটা করতে যাচ্ছেন তাদেরকে বলবো আগে সমাজের অনুমোদন নেন, জি। এবং দাদা, সামাজিক। এখানে একটা ব্যাপার হচ্ছে, এরা ভয়ের একটা ব্যাপার হয়েছে যে এরা যদি মাজার ভাঙে, পরবর্তীতে বললো যে ভিন্ন তরিকার মসজিদ ভেঙে দিব। লাইক ডে বাই ডে এদের তো সাহস বাড়তেই থাকবে। মানে আমি যেই দিক দিয়ে আপনার দেখি যে, ওকে ঠিক আছে, আমরা কি মাজার ভাঙার জন্য আমরা এই করছিলাম? আমরা তো শেখ হাসিনাকে সরানোর জন্য, না না না, ফ্যাসিবাদকে আমাদের সরানোর জন্য। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সাথে তো এটা বিচ্ছিন্ন, এটা তো ফ্যাসিবাদ এক্স্যাক্টলি। বিরোধী আন্দোলনের অংশ না। হ্যাঁ, হ্যাঁ, সেটাই। আমি বলছি যে এটা একটা অমীমাংসিত ইস্যু, হ্যাঁ হ্যাঁ। যেটা নিয়ে আমরা এখনো মীমাংসা করিনি, আসলে মাজার থাকবে কি থাকবে না, কি ব্যাপার, আমরা সমাজে মাজারকে আমরা কিভাবে ডিল করব, এই বিষয়টা তো মীমাংসিত না, জি তাই না? জি। এমনকি একটা মোটা দাগেরও মীমাংসা এখনো কিন্তু হয়নি, কারণ হুম। আমি তো দেখালাম যে সেকুলাররাও তো বলে যে এটা একটা ধর্ম ব্যবসা, তাই না? হ্যাঁ হ্যাঁ, তো এক্স্যাক্টলি। তা এটা মোটা দাগেও মীমাংসা হয়নি, তো এই মীমাংসাটা যতদিন পর্যন্ত না হচ্ছে সমাজে, ততদিন পর্যন্ত এই অ্যাকশনটা সমাজ অনুমোদিত না, এটা আমরা ধরেই নিতে পারি। জি। কেননা আমি তার এক্সাম্পলও দিলাম যে এমন কি ইসলাম ধর্মের যে ধর্মীয় নেতা বাংলাদেশে যাদেরকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, রেসপেক্ট করি, যাদের একটা একটা বড় ধরনের একটা ফলোয়িং গ্রুপ আছে, তারাও তো এটা বলেননি করতে। তো যারা এটা করছে তারা তারা সমাজের কোন অংশ? জি। হ্যাঁ। তো সেই জন্যেই এই কাজটা যারা করছে, যারা উৎসাহ দিচ্ছে, তাদেরকে আমরা বলবো যে আপনি সমাজের অনুমোদন নেন, তারপরে এই কাজটা করেন। হ্যাঁ, যে কাজই করেন না কেন আপনি সমাজের আগে অনুমোদন নিন। হুম। হুম। আচ্ছা দাদা, আমি কিছু পার্সোনাল কোয়েশ্চেন আমরা করব, কারণ আমাদের আপনার সম্পর্কে এত মানে সেলিব্রেটেড পাবলিক হলে যেরকম হয়, যে আমাদের আগের শোতেও আপনি দেখছেন যে অনেক ধরনের কোয়েশ্চেন আমরা করছি এবং এগুলা অনেক পপুলার হয়েছে। আমাদের মতো একটা ছোট চ্যানেল এইরকম মানে ভিউ হওয়া এবং মানুষ পছন্দ করে, এটা মানে অন্যরকম একটা ব্যাপার ছিল, আমরা চিন্তাই করিনি যে এরকম হবে। তো সেই প্রেক্ষিতেই কিছু কিছু কোয়েশ্চেন, যে ভালোবাসা মানুষ আপনাকে দেয় এবং যেই ধরনের কৌতূহল আছে, মানুষ যাকে ভালোবাসে তার সম্পর্কে তো অনেক কৌতূহল থাকে। তো সেই পরিপ্রেক্ষিতে কিছু কোয়েশ্চেন আছে এবং কিছু মানে এমন কিছু মানে কিছু বিতর্কিত কোয়েশ্চেন আছে, তো সেগুলা নিয়ে আমরা একটু আলাপ করতে চাই। প্রথমে এটা আমার নিজেরও কোয়েশ্চেন, সেটা হলো যে আপনি বাংলাদেশে কবে যাবেন? আপনার তো এটা আমাদের মুক্ত বাতাসে শ্বাস নেওয়ার কথা, এবং আমরা চাই যে আপনি বাংলাদেশের ছেলে, বাংলাদেশে মানে গিয়ে বুক ফুলে হাঁটেন, আপনার মানে একজন রকস্টারের মতো আপনি সম্মান পাবেন। তো সেইটার ব্যাপারে আপনার চিন্তা ভাবনা কি, বা মানে এই ধরনের প্রশ্ন যদি মানুষ করে তাহলে কি বলবেন আপনি? মির্জা, আমি তো আসলে চাইলে আগামীকালকে চলে যেতে চাই। হ্যাঁ। কিন্তু সমস্যাটা হচ্ছে কি, ধরেন অনেকেই গেছে, যেমন ফাহাম গেছে, হ্যাঁ, জিয়া হাসান গেছে, আমি তো দেখলাম যে ও হুম গেছে, ফায়াজ তায়েব গেছে, এবং অনেকেই গেছে। তো আমার অবস্থার ফাহামের অবস্থা এক না। ফাহামের একটা অস্ট্রেলিয়ান পাসপোর্ট আছে, হ্যাঁ, ফায়াজেরও একটা হয় বাংলাদেশি পাসপোর্ট অথবা ওই দেশের পাসপোর্ট আছে। আমার কোনো দেশের পাসপোর্ট নেই, বাংলাদেশের পাসপোর্ট নাই। আমার একটা রিফিউজি পাসপোর্ট আছে, আমি তো রিফিউজি, পলিটিক্যাল রিফিউজি। হুম তো হুম পলিটিক্যাল রিফিউজি স্ট্যাটাসটা হচ্ছে যে আমাকে এই স্ট্যাটাসটা দেওয়া হয়েছে যে আমার জীবন বাংলাদেশে বিপন্ন, আমি পার্সিকিউটেড বাংলাদেশে, সেই জন্য আমি এখানে এসে আশ্রয় নিয়েছি। তারা আমাকে ইউএন এর একটা ম্যান্ডেটের অধীনে আমাকে একটা রিফিউজি স্ট্যাটাস দিচ্ছে। রিফিউজি স্ট্যাটাস দিলে যা যা পাওয়া যায়, আমি ফ্রেঞ্চ সিটিজেনের মতো সব ধরনের বেনিফিট পাবো। আমি এখানে সম্পত্তি করতে পারবো, আমি কেনাকাটা করতে পারবো, বাড়ি কিনতে পারবো, চাকরি করতে পারবো, আমার জব পারমিট আছে একটা, ওই রিফিউজি স্ট্যাটাসের সাথে অ্যাটাচড। তো কিন্তু আমি ভোট দিতে পারবো না, ওই একটা জিনিসই করতে পারবো না। হুম আমি সিটিজেনের সমস্ত সুবিধা পাবো, কিন্তু ভোট দিতে পারবো না। এবং আরেকটা জিনিস হচ্ছে যে আমাকে একটা ট্রাভেল ডকুমেন্ট দেয়, রিফিউজি পাসপোর্ট বলে। ওই ট্রাভেল ডকুমেন্ট দিয়ে আমি পৃথিবীর সব দেশে যেতে পারবো এক্সেপ্ট বাংলাদেশ। বাংলাদেশ ছাড়া আমি আর সব দেশে যেতে পারবো। হুম হুম তো এখন আমার যদি বাংলাদেশে চলে যেতে হয়, তাহলে আমার রিফিউজি স্ট্যাটাসটা ত্যাগ করতে হবে। আমাকে বলতে হবে যে আমি, আমার জীবন এখন আর অনিরাপদ না, আমি আর পার্সিকিউটেড হব না। আমি যদি গ্যারান্টি দেই তাহলে তারা আমার রিফিউজি স্ট্যাটাসটা স্ট্রিপ আপ করবে, মানে কেড়ে নেবে, নিয়ে নেবে, নিয়ে আমাকে হয় পাসপোর্ট ফেরত দেবে, আমি চলে যাব। হ্যাঁ। এখন হচ্ছে কি যে এই প্রসেসটা যদি আমি বলি যে আমার বাংলাদেশে গেলে কোনো সমস্যা হবে না, হ্যাঁ, এইটা একদিকে সত্য এবং মিথ্যা। কেন বলি যে, ধরেন আমি শফিক রেহমানের এক্সাম্পল দিই।
শফিক রেহমানকে তো এরশাদ তাড়াইলো, তাই না, দৌড়ানি দিল। হ্যাঁ, জি। সেই অনেক আগে। তারপরে হাসিনা আবার দৌড়ানি দিল, তাই না? তো বাংলাদেশে আমি কি নিশ্চিত করে বলতে পারি যে আমি আর যতদিন বেঁচে থাকবো আমি আর সেকেন্ড টাইম আরেকবার দৌড়ানি খাবো না? আমার তো ঘাটতারা, আমি তো সবসময় ঘাটতারামি করবোই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো আমি তো সেকেন্ড টাইম, থার্ড টাইম, ফোর্থ টাইম দৌড়ানি খাইতেই থাকবো। হ্যাঁ, তো দৌড়ানি খেয়ে তো আমার একটা আসার জায়গা লাগবে রে ভাই। হ্যাঁ, আমি তো আরেকটু কম বয়সে আসছিলাম, আরো 5 বছর 6 বছর আগে আসছিলাম প্যারিসে। তো আমি যখন আরেকটু বয়স হবে তখন আবার এই দৌড়ানি খেয়ে আমি কি করব তখন? মানে হুম, এখন না চাকরি বাকরি করতেছি, তো তখন কি করব? তো সেই জিনিসটা আমার মাথায় রাখতে হচ্ছে। তারপরে আমার ফ্যামিলি তো এখানে মোটামুটি সেটেল হয়ে গেছে, আমার বাচ্চা এখানে ইউনিভার্সিটিতে পড়ে। আমার ওয়াইফ এখানে একটা রেজিস্ট্রেশনের প্রসেসের মধ্যে আছে ডাক্তার হিসেবে। তো হুম, একটা হতে পারে, একটা মোস্ট লাইকলি সিনারিও হচ্ছে যে আমাকে বলবে যে আচ্ছা ঠিক আছে তুমি ইমিগ্রেন্ট হয়ে যাও, এটা বলতে পারে, বলে। হ্যাঁ, ধরেন, আমি ধরে নিলাম 95% চান্স আছে এটা বলবে। বাট 5% চান্স আছে যে আমার ফাইলটা দেখবে। নানা ধরনের মানুষ তো থাকে, ওই ব্যক্তি মানুষের মেন্টালিটিটাকে আমাকে চিন্তা করতে হবে। ধরেন একজন রেসিস্ট মানুষ দেখলো আমার ফাইল, দেখে বললো যে ঠিক আছে তুমি চলে যাও, তোমার তো আর কোনো সমস্যা নাই। হুম, হ্যাঁ, হুম, তুমি আর থাকবা কেন এখানে? হুম, আছে হুম, না? হুম। হ্যাঁ, মানে হ্যাঁ, ফ্রান্সের রেসিস্ট মানুষ আছে না? হ্যাঁ, তাছাড়া হ্যাঁ। লোপেন ফ্রান্স কিভাবে তো ইলেকশন আপনার করে, অন দ্য ভার্জ অফ লাইক একটা ওইরকম একটা গভর্নমেন্টকে আনার তাই না? একটা ইসের মধ্যে ছিল। তো তো এখানে ওটা তো হলে তো ইমিগ্রেন্ট বিরোধী লোকও আছে, তাই না? হুম, হুম, হ্যাঁ, সেই লোকটার যদি, সেই আইনত কিন্তু আমাকে বলতেই পারে, এতে কোনো আইনত কোনো সমস্যা নেই। সে আমাকে বলতে পারে ঠিক আছে চলে যাও তুমি। আমি ওই রিস্কটা নেবো কেন রে ভাই? আমাকে যদি চলে যেতে বলে, হ্যাঁ, তাহলে তো আমার এখানে চাকরি বাকরি এটা সেটা সব কিছু বন্ধ করে দিয়ে আমাকে চলে যেতে হবে। শুধু চাকরি বাকরি তো না, আরো আপনি পশ্চিমে থাকেন, আপনি জানেন যে আমরা যারা পশ্চিমে থাকি, আমরা অনেক ধরনের অ্যাটাচমেন্ট থাকে, আমার ফাইন্যান্সিয়াল অ্যাটাচমেন্ট থাকে, আমার ব্যাংক লোন থাকে, আমি পিএইচডি করতেছি, আমার এডুকেশন লোন আছে, আমার বাসার লোন আছে, অনেক কিছু গ্যাঞ্জাম আছে। তো আমি সেটা তাহলে কি করবো, তাই না? একটা মহা ঠিক। ঝামেলার মধ্যে পড়ে যাব না? তো হুম, হুম, আমাকে সেই জন্য আমার যেটা পরিকল্পনা সেটা হচ্ছে যে আমি যেতে পারি, আমি হয়তো চাকরি ছেড়েও যেতে পারি। হ্যাঁ, কিন্তু আমার একটা অ্যাটাচমেন্ট যেন এখানে থাকে, ফ্রান্সে যেন থাকে, আমি যেন চাইলে চলে আসতে পারি এখানে। হুম, হুম, এই অ্যাটাচমেন্টটা আমি রেখে তারপরে যেতে চাই, এবং সেই জন্য আমার রিফিউজি স্ট্যাটাসটা ত্যাগ করে একেবারে চলে যাওয়াটা আমার জন্য অপশন না। হুম, আমার জন্য অপশন একটা, আমি যদি ইমিগ্রেন্ট হয়ে যেতে পারি। এখন ধরেন আমি পার্সোনালি ইমিগ্রেন্ট হওয়ার জন্য অ্যাপ্লাই করতে পারি। হ্যাঁ, সেটা করার চাইতে করলে যদি ওই চান্স, ওই ঘটনাটা ঘটে যে ঠিক আছে তুমি চলে যাও, তোমার তো রিস্ক নাই, তুমি আর থাকবা কেন, এই কথাটা যেন না বলে। সেই জন্য আমার বেস্ট পসিবল অপশন হচ্ছে যে আমি সিটিজেনশিপের অ্যাপ্লাই করি। আমাকে কিন্তু আমার অফিস থেকে অনেক আগে থেকে বলতেছিল যে করো করো করো, সিটিজেনশিপের অ্যাপ্লাই করো। তো এনিওয়ে আমি এটা করে দিয়েছি আর কি। আমি এটা করে দিয়েছি। তো আমি যদি ইভেন আমার রিফিউজি স্ট্যাটাসটা ত্যাগও করতে চাই, তাহলেও যে সময়টা লাগবে আর আমার সিটিজেনশিপ পাওয়ার জন্য যে সময়টা, সেটা মোটামুটি একই রকম, কাছাকাছি সময়। তো সরকার চাইলে আমাকে নিয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে। প্রফেসর ইউনূস চাইলে ফ্রেঞ্চ সরকারের সাথে কথা বলে, তাহলে কিন্তু আমি ইনিশিয়েট করলাম না আলাপটা, আমি বললাম না, হুম, হুম, বললো বাংলাদেশ সরকার। সো আমাকে যদি বলে যে ঠিক আছে তুমি চলে যাও, তাইলে বাংলাদেশে চলে যাও, তোমার তো আর রিস্ক নাই, তাহলে আমি বলতে পারবো কি আমি তো বলিনি রে ভাই, আমি কি চাইছি তোমার কাছে যাইতে চাইছি আমি তোমার কাছে, আমি তো বলিনি। হুম। বলছে উনারা, উনাদেরকে বল। হ্যাঁ, আচ্ছা, তো আচ্ছা। আমার একটা এসকেপ রুট থাকে আর কি বলার। হ্যাঁ, মানে হ্যাঁ, আমি হ্যাঁ। খুব ক্লিয়ারলি বললাম যে কিভাবে এই না, জিনিসটা ওইটা হয়। ওইটাও একটা ভালো যুক্তি যে কারণ আপনি তো অলওয়েজ সরকার বিরোধী বা সমালোচনামূলক কথা বলবেন এবং এখন না হয় আমরা একটা জয়ের ইফোরিয়ার মধ্যে আছি, ভবিষ্যতে কি হবে ইউ নেভার নো। সো আপনার ওই এক্স্যাক্টলি। আজকে যে ফ্রেঞ্চ লোকটা আপনাকে বলবে সে তো ভবিষ্যতে চিন্তা করতে পারবে না, সে তো জানে না আপনার সম্পর্কে যে আপনি হ্যাঁ, এই ধরনের এক্স্যাক্টলি। অ্যাক্টিভিস্ট লাইফ লিড করেন যার অলওয়েজ একটা আপনারই থাকে, এগুলা তো বুঝায় বলাও মুশকিল। তো আমাদের ধন্যবাদ, আপনি উম, খুব যুক্তিপূর্ণভাবে বুঝায় বললেন এবং আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনাদের ওয়েট করতে হবে, আপনারা ওয়েট করেন পিনাকিদাকে দেখার জন্য। বাট পিনাকিদা যেই অবস্থানে আছে সেখান থেকেও উনি বিশাল ভূমিকা রাখতেছেন এবং রেখেই যাবেন, আমরা এটাই আশা করি ওনার কাছ থেকে। দাদা, আপনি বলছেন যে আপনি কি কি কাজ করেন, যে এই কাজের ব্যাপারে আপনি কথাগুলো বললেন, আমি ওই প্রসঙ্গে একটু চলে আসি। আম, আপনি এখন কি কাজ করেন এটা একটু বলেন আমাদের, আর বাংলাদেশে আপনি কি করতেন? আমি তো ডাক্তার, এটা তো জানেন। তো আমি ডাক্তারি করিনি কখনো। আমি কেন করিনি এটা আমি বলছি, ফেসবুকে বলছি, আমার আগামী উপন্যাসেও এটা থাকবে।
আমি ক্যারিয়ার করি। আমি আমি কিন্তু প্রফেসর ইউনুসের সাথে আমার প্রথম ক্যারিয়ার, আমি ওনার সাথে কাজ শুরু করছি গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে। এবং আমি প্রথম কোঅর্ডিনেটর ছিলাম হ্যাঁ, গ্রামীণ স্বাস্থ্য এবং কর্মসূচি। জাফরুল্লাহ সাহেবের সাথে না, ওনার সাথেও তো আমরা। জাফর ভাইয়ের ওখানে আমি ট্রেনিং করেছি, জাফর আচ্ছা। গণস্বাস্থ্যে আমি ট্রেনিং করেছি। মানে আমরা যেহেতু প্রথম ব্যাচ ছিলাম, তো আমাদেরকে বিভিন্ন জায়গায় ট্রেনিং এ পাঠানো হতো, অনেকগুলো জায়গায়। এবং আপনারা গণস্বাস্থ্য চেনেন আরো, যেমন ধরেন বারপার্টে আমরা ট্রেনিং করেছি, আমরা কুমুদিনী হসপিটালে ট্রেনিং করেছি, আম, এমনকি বার্ডে মেনটেনিং করেছি আমরা সেই সময়। আমাদের নানা ধরনের স্কিল ডেভেলপমেন্ট করার জন্য আমাদেরকে নানা জায়গায়, বার্ডেমে আমরা প্যাথোলজির ট্রেনিং করেছি, আমরা প্রাইমারি হেলথ কেয়ারের ট্রেনিং করেছি, গণস্বাস্থ্যে বারপার্টে আমরা মেডিকেল সার্ভিসেস রিসার্চের জন্য ট্রেনিং করেছি। বারপার্ট এখন আছে কিনা জানি না, খুব একটা নাম করা একটা প্রতিষ্ঠান ছিল বাংলাদেশে। হালিদা হানুম আক্তার নামে একজন খুব বিখ্যাত একজন পাবলিক হেলথ ফিগার ছিলেন। আমি জানি না উনি এখনো বেঁচে আছেন কিনা। তো উনার ওইখানে আমরা ট্রেনিং করেছিলাম। তো তারপরে আমি সুইচ করি ইয়েতে, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে, ফার্মাসিউটিক্যাল মার্কেটিং। এবং আমার ক্যারিয়ার মূলত ফার্মাসিউটিক্যাল মার্কেটিং। আমি নানা প্রতিষ্ঠানে কাজ করেছি, মূলত আমি মাল্টি ন্যাশনাল গুলোতেই কাজ করেছি। এবং আমি একটা বাংলাদেশের একটা মাল্টি ন্যাশনালের, ছোট মাল্টি ন্যাশনালের প্রধান ছিলাম, সার্ভিয়ে। এখন এটা বড় কোম্পানি হয়ে গেছে, এটার প্রধান ছিলাম বাংলাদেশে। এবং আম, আমি জেনেরিক কোম্পানিতেও কাজ করেছি। তো এটা ছিল আমার বাংলাদেশের ক্যারিয়ার। তারপরে একটা পর্যায়ে যে আমি আমার নিজের ব্যবসা, ফার্মাসিউটিক্যাল মার্কেটিং কোম্পানি আমি একটা করি। মানে আমাদের নিজেদের কোনো ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটিস, প্ল্যান্ট এগুলো কিছু ছিল না, শুধু মার্কেটিং কোম্পানি। এবং আমরা আম, একটা কোম্পানির ওষুধ, ইউনিহেলথ, ইউনিমেড, এটা নামকরা কোম্পানি বাংলাদেশের, ওদের কিছু সিলেক্টিভ ওষুধ আমরা মার্কেট করতাম। বেশ ভালো চলতো আর কি। আমরা মার্কেট করতাম, শুধু মার্কেট করতাম, মানে ডাক্তারদের কাছে প্রমোশন করতাম। আম, কারণ ওই কাজটায় আমি খুব স্কিলড ছিলাম, এবং আমার টিমও খুব স্কিলড ছিল। এবং আমার সেই সময় কোম্পানিতে প্রায় 100-র মতো কর্মী ছিল। বেশ ভালো ভাইব্রান্ট কোম্পানি ছিল, ছোট ভাইব্রান্ট একটা কোম্পানি ছিল। তারপরে তো চলে আসলাম, আমার তো এই ব্যবসা ট্যাবসা সব জয় বাংলা হয়ে গেল আর কি। আম, তারপরে চলে আসলাম এখানে। এখানে এসে তো আমি তো প্রথমে ভেবেছিলাম যে অল্প সময় হয়তো আমাকে থাকতে হবে, কিন্তু পরে যখন বুঝলাম যে না, আমাকে দীর্ঘ সময় থাকতে হবে, তো আমি আমার এমবিএ ছিল না, তো আমি প্রথমে এমবিএ করলাম। এমবিএ করলাম সরবন বিজনেস স্কুলে, আমি এমবিএ করলাম, করে আমি চাকরিতে ঢুকলাম আর কি। এবং সরবন জানেন যে ফ্রান্সের বিখ্যাত ইউনিভার্সিটি আর কি। হ্যাঁ, মানে মেরি কুরি এখানে পড়েছে আর কি। হ্যাঁ, এই যে হ্যাঁ, হ্যাঁ, এক্সট্রা আবিষ্কার করেছিলেন। জি। আরো অনেক অনেক বিখ্যাত বিখ্যাত দার্শনিক, স্টেটসম্যান এখানে পড়েছে। এবং সরবন আহ, ফ্রান্সে একটা খুবই ইনফ্লুয়েন্সিয়াল ইনস্টিটিউট আর কি। তো সরবন থেকে পড়াশোনা করলে ভালো চাকরি টাকরি পাওয়া টাওয়া যায় আর কি। তো তারপরে আমি চাকরিতে ঢুকি। এখানে আমি চাকরিতে ঢুকি প্রথমে লরিয়েল গ্রুপ, আপনারা জানেন যে কসমেটিক্স কোম্পানি। তো লরিয়েল গ্রুপে আমি প্রথমে জয়েন করি লনকমে, আমরা বলি ল্যানকম, হ্যাঁ ওটা লনকম আসলে হচ্ছে। লনকমে জয়েন করি। আমার কাজটা ছিল খুব স্ট্রেঞ্জ একটা কাজ ছিল। আহ, আহ, মানে চাকরিটা হওয়ার পিছনে কারণটা হচ্ছে যে ওরা খুঁজছিল, আমি তখন ল্যাঙ্গুয়েজ কোর্স করি একটা প্রতিষ্ঠানে, যারা রিফিউজিদের জন্য ফ্রিতে ল্যাঙ্গুয়েজ লেসন দেয়। আম, এবং তারা প্রফেশনাল ডেভেলপমেন্টেরও কাজ করে, এবং তাদের একটা জব বোর্ড থাকে, যে যেখানে আমার এখানে যারা কাজ করে তাদেরকে তারা যেন জব পায়, সেই জন্য ওইখানে বেশ কিছু জব অ্যাডভার্টাইজমেন্ট থাকে আর কি। তো ওইখানে একদিন হঠাৎ করে একটা বিজ্ঞাপন দেখলাম যে একটা বিগ ফ্রেঞ্চ কোম্পানি একটা লোক খুঁজছে, যার বিজনেস গ্রাজুয়েট, মেডিকেল ডিগ্রি আছে, ফ্রেঞ্চ অথবা ইংরেজি বলতে পারে, ফ্রেঞ্চ অথবা ইংরেজি, এটা ইউজুয়ালি ফ্রান্সে থাকে না, আর এশিয়ান মার্কেটে এক্সপিরিয়েন্স আছে। তো আমি তো দেখে বললাম যে এটা তো আমি। হ্যাঁ, তো এখানে আমার এক প্রিয় ছোট ভাই আছে, আমি নাম বললাম না। তো ও আমাকে বললো যে দাদা আপনি এটা করছেন। আমি বললাম না তো করিনি। তো ওই কিন্তু আমাকে ওইখানে ল্যাঙ্গুয়েজ কোর্সে ঢুকাইছিল আর কি। তো বললো করেন করেন, আপনার এখানে হয়ে যাবে, এটা আপনার সাথে পারফেক্ট ম্যাচ। ও আমার সাথে কিছুদিন থেকেছে ওইখানে।
আমরা একই বাসায় থাকতাম। আমি আর নাম বলছি না, একজন বাংলাদেশি ছেলে, আমার খুবই প্রিয় এবং খুব ঘনিষ্ঠ, চিটাগাংয়ের একজন ছেলে, আমি এতটুকু বললাম। তো আমি করলাম, অ্যাপ্লাই করলাম। তো তারপরে ওরা ডাকলো আমাকে। ওরা ডাকলো মানে ওই এইচআর এজেন্সি, যে এইচআর এজেন্সি এটা দিয়েছিল, ওরা ডেকে বললো যে তুমি তো ডাক্তার, তোমার প্রোফাইল তো ম্যাচ করে, কিন্তু আম, এটা তো, তুমি তো কখনো কসমেটিক্স কোম্পানিতে কাজ করো, এটা কসমেটিক্স কোম্পানি, তুমি করবা? আমি বললাম এটা কোন কসমেটিক্স? বলতো এটা লরিয়েল। আমি বললাম, ওই সেই লরিয়েল? হ্যাঁ। তো আমি বললাম যে আমি ঠিক জানি না, আমি তোমাকে সপ্তাহখানেক পরে জানাই। হ্যাঁ, কারণ আমি জানি না যে আমি এখানে কাজ করতে পারবো কিনা, কাজটা কেমন, কোম্পানি কেমন, আমার খুব ভালো ধারণা ছিল না। আমার সবার মতোই ধারণা ওরা বোধহয় কসমেটিক লিপস্টিক টিপস্টিক বানায় আর কি। হ্যাঁ, রুজ লিপস্টিক বানায়। তো যাই হোক, আমি ফিরে আসলাম। ফিরে এসে সার্চ করা শুরু করলাম নেটে, ওদের ওয়েবসাইট টেবসাইট এগুলো যাচ্ছি টাচ্ছি, দেখছি টেকছি, দেখতে 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 হঠাৎ করে একটা বই, হ্যাঁ, পেলাম, লরিয়েলের প্রথম সিইও লেখা, ফ্রাসোয়া দাল। বইটার নাম হচ্ছে লরিয়েল অ্যাডভেঞ্চার। আমি যেহেতু বই পড়ি প্রচুর, তো বইটা নিলাম, কিনলাম অ্যামাজন থেকে, কিনে পড়া শুরু করি। এবং ইউ ওয়ান্ট টু বিলিভ যে এই বইটা এত 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 স্টিমুলেটিং, যে এটা পড়ে মনে হলো ফ্রাসোয়া দালের জার্নিটা এটা আমার জার্নি, দিস ইজ মাই জার্নি, ইটস মি। হ্যাঁ, মানে তার প্রত্যেকটা স্টেপস, এবং একটা করে জিনিস, একটা করে ঘটনা পড়ি আর আমার সাথে মিলে যায়, একটা করে ঘটনা পড়ি আমার সাথে মিলে যায়। মানে যখন জার্মান অকুপেশন চলে ফ্রান্সে, ফ্রাসোয়া দাল হচ্ছে রেজিস্ট্যান্স ফাইটার, সে একটা হুম কোম্পানির সিইও। হ্যাঁ, সে হুম জার্মান নাজিদের বিরুদ্ধে লড়াই করতেছে। হুম হ্যাঁ, হুম তো মানে এটা পড়লে তখন মনে হয় যে আরে এটা কি, মানে এখানে কর্পোরেট আর বিপ্লব মনে হয় একসাথে মিলে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং তার প্যাশন, কর্মীদের জন্য ভালোবাসা, আম, তার ভ্যালুস। হ্যাঁ, মানে ধরেন কোম্পানির একটা জায়গা লাগবে, সে জায়গাটা একটা বুড়ি মানুষের বাসা আছে, ওই জায়গাটা দরকার কোম্পানির জন্য। হ্যাঁ, অফিসে, কিন্তু ওই বুড়ি কখনো দেবে না, জায়গাটা দেবে না। উনার সাথে কিভাবে এনগেজ হলেন ফ্রাসোয়া দাল, কিভাবে ওনাকে কনভিন্স করলেন, মানে ইটস ইটস মানে এটা শুধু থ্রিলার না, এটা একটা ভেরি প্যাশনেট একটা একটা মানবিক গল্প। একটা মানবিক গল্প আর কি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এবং ফাইনালি, ফাইনালি হচ্ছে যেদিন ইয়ে নাজিদেরকে যেদিন মাইদের তাড়াই দিল আর কি, হ্যাঁ, যেদিন ফ্রান্স মুক্ত হলো, সেদিন প্রথম লরিয়েলের ফ্যাক্টরির উপরে ফ্রান্সের পতাকা এটা ইয়ে করলো লরিয়েলের এমপ্লয়িরা, ফ্রাসোয়াদাল নিজে। হুম, এবং আমার তখন মনে হলো আমাকে একদিন এই বিপ্লবটা করতে হবে, এবং আমি বাংলাদেশের ফ্যাসিস্ট হটায় আমি ইয়ে করব, আমি এখানে কাজ করব, আমাকে এখানে কাজ করতে হবে। হ্যাঁ, তো যাই হোক, ইন্টারভিউ দিলাম, অনেকগুলো ইন্টারভিউ হয়, একটার পর একটা, একটার পর একটা ইন্টারভিউ। ওরা আমাকে এইচআরে পাঠালো, এই লরিয়েলের এইচআরে পাঠালো। তারপরে আম, ওরা যে পজিশনের জন্য আমাকে ইয়ে করেছিল, পরে বলল যে আমার জন্য, তুমি, আমরা যে পজিশনের জন্য চেয়েছি, তা তুমি সেই প্রোফাইলের সাথে আসলে ঠিক ম্যাচ করো না। হ্যাঁ, উই নিড এ বিগার পজিশন ফর ইট। তো যাই হোক, শেষ পর্যন্ত আমাকে তারা একটা ইয়ে দিল, একটা জব অফার করলো চাইনিজ মার্কেটে। ওরা একটা নতুন রেগুলেশন করেছে, সেটা হচ্ছে যে ওদের দেশে যদি কসমেটিক্স দিতে হয়, বিক্রি করতে হয়, তাহলে কসমেটিক্সের যে ক্লেম, সেই ক্লেমটা যদি মেডিকেল ক্লেম হয়, তাহলে তার সাপোর্টিং স্টাডিজ দিতে হবে, ওটা লেভেলে রাখতে হবে। তো আমার কাজ হলো যে যত প্রোডাক্ট, সে প্রোডাক্টগুলোর ক্লেমগুলো দেখা, মেডিকেল ক্লেম আছে কিনা, তার সাথে সাপোর্টিং ক্লেম খুঁজে বের করা, এবং যদি থাকে তাহলে ওটাকে মার্কেটের জন্য রিলিজ করা, যে ঠিক আছে তোমরা এটা করো। ওইখানে তার লেভেল টেবিল চেঞ্জ করতে হবে, এগুলো অনেক রেগুলেটরি কাজ। এটা এটা কিন্তু একটা বাংলাদেশে এত ইয়ে না হলেও এটা পশ্চিমে একটা খুব বড় কাজ, লেভেল চেঞ্জ করা, হ্যাঁ হ্যাঁ ক্লেম চেঞ্জ করা। তো আর প্রোডাক্ট কিন্তু অনেক, মনে হচ্ছে যে বোধহয় 5, 10, 11, 12টা, না 5,000 প্রোডাক্ট। তো আমি ওই কাজটা করলাম আর কি, শুধু লনকমের জন্য না, আমি আরো অনেকগুলো ব্র্যান্ডের জন্য। অনেকে হয়তো জানেন না যে লাক্সারি ব্র্যান্ড
যা যা দেখেন আর কি, সবই লরিয়েলের। এই যে ওয়াইএসএল, প্রাদা, কারিতা, এই সমস্ত দেখেন না, জর্জিও আরমানি, এই সমস্ত নাম টাম শোনেন না? তো এগুলো সবই কিন্তু লরিয়েলের। তো আমি এই হুম, লাক্সারি ব্র্যান্ডগুলোর ইয়ে করতাম আর কি, রেগুলেটরি, চাইনিজ রেগুলেশনের ইয়েটা দেখতাম। তো এটা আমার একটা কন্ট্রাক্ট জব ছিল। তো আমার 6 মাসের কন্ট্রাক্ট ছিল, কিন্তু এটা আমি শেষ করতে করতে এটা হলো না শেষ। তারপরে আরো 1 মাস এক্সটেন্ড করলো তারা। তারপরে এটা শেষ হলো। শেষ হওয়ার পরে ওরা আমাকে বললো যে তুমি তো ডাক্তার এবং ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কাজ করছো, আমাদের ফার্মাসিউটিক্যালস এর মতো কিছু কোম্পানি আছে, কিছু, একটা না কিন্তু কিছু কোম্পানি আছে। তো তুমি কি ইন্টারেস্টেড কিনা, মানে ওরা ওই ডার্মাটোলজিস্ট যারা স্কিনের ডাক্তার, ওদের জন্য প্রোডাক্ট তৈরি করে আর কি, স্কিন ডিজিজের জন্য। স্কিন ডিজিজ বলবো না, স্কিন কন্ডিশন বলাটা ভালো। হ্যাঁ। তো ওইখানে সায়েন্টিফিক কমিউনিকেশনের কাজ। তা আমি বললাম ওয়াই নট, আমারও চাকরি দরকার। হ্যাঁ। আম, তো ওরা তখন আমাকে দিল ভিসি ল্যাবরেটরিজে। ভিসি ল্যাবরেটরিজে কাজ করলাম, তারপরে লারোস পোজেতে কাজ করলাম সায়েন্টিফিক কমিউনিকেশনে। তারপরে এখন আমি মেডিকেল কমিউনিকেশনে কাজ করি। আমি 5টা ব্র্যান্ড ব্র্যান্ড নিয়ে কাজ করি: ভিসি, লারোস পোজে, সেরাভে, স্কিন সিটিক্যালস, আর স্কিন বেটার সায়েন্স। এই হুম। 5টা ব্র্যান্ডের আমি মেডিকেল রিলেশন স্পেশালিস্ট, গ্লোবাল মেডিকেল রিলেশন স্পেশালিস্ট। তো এই হচ্ছে আমার কাজের এলাকা আর কি। জি, তো জি। আমি মেডিকেল রিলেশনসটা দেখি গ্লোবালি। আচ্ছা, আচ্ছা। তো খুবই ইন্টারেস্টিং। দাদা, তো এই ব্যাপারটাতে আরেকটা কোয়েশ্চেন আছে সব সময় যে আপনার বিরুদ্ধে তো নানান ধরনের প্রপাগান্ডা, এবং আমার মনে হয় বাংলাদেশের আম, আমি আগের শোতেও এটা বলছিলাম, বাট আমি দেখছিও, এটা আমার নিজের চোখে দেখা কি পরিমাণ গালি হইতো আপনার ইসের মধ্যে, যে যেহেতু আপনি একটা বিপ্লবী, মানে বিপ্লবী না, একদম নতুন ধরনের কথা, একজন বাংলাদেশি গর্বিত হিন্দু, সে মুসলমানদের পক্ষে দাঁড়াইছে, এই জিনিসটাকে মানে বাঙালি প্রগতিশীলরা মানতেই পারেনি, এবং তারা কুকুর বিড়ালের মতো ঝাঁপায় পড়ছে আপনার ইসের উপরে। তখন আমি দেখতাম যে আপনার শয়ে শয়ে গালি আপনার ইসের মধ্যে, আমাদেরকে তো গালি দিতই, আমাদের আমরা ফাইটও করতাম, কিন্তু আপনি তখন কিছুই বলতেন না তখন। তখন যেই গিটা হতো, তখন আপনার বিরুদ্ধে নানান ধরনের প্রপাগান্ডা চলছে, এখনো চলে। বিভিন্ন মানুষ এখন কইমা আসছে অনেকগুলা, কারণ আপনার ওয়াইডলি এক্সপেক্ট, মানে আপনি একটা ইসের মধ্যে চলে আসছেন, আমাদের নিজের ফ্রেন্ডলি ব্যান্টার চলে, বাট ওই প্রপাগান্ডা গুলা না যে আপনার একদম সবকিছু ধরে টান দেয়। তখন একটা কথা প্রায়ই বলতো, এবং এটা মানে আপনি আগের বারও আমাদের বলছেন, এবারও আমরা এটা অ্যাড্রেস করতে চাই, সেটা হলো যে ওষুধের ভেজাল নিয়ে কিছু কিছু কথা আসতো, এই ব্যাপারটা ক্লিয়ার করা একটু দরকার, এটা যদি আমাদের বলতেন এই ব্যাপারটাতে। আমি হচ্ছে কি, এটা কিন্তু আমি লিখে ক্লিয়ার করছি অনেক আগেই। হ্যাঁ। আমি এটা প্রথম প্রথম এটা ওঠে সম্ভবত 2016 সালে। হুম। হ্যাঁ। প্রথম এই গল্পটা তোলা হয় আর কি। তো যেভাবে গল্পটা তোলা হয় আর ঘটনাটা যা, দুইটা ভিন্ন। হ্যাঁ। তো যাই হোক, আমি প্রসঙ্গটা বলার আগে আর একটা জিনিস একটু বলে নিই। সেটা হচ্ছে যে বাংলাদেশে এরকম একটা ধারণা তৈরি করার চেষ্টা করা হয় যে আম, উম, মানুষকে, অ্যাক্টিভিজমে থাকতে হলে মানুষকে ঋষি তুল্য হয়ে থাকতে হবে, পয়গম্বর সুলভ হতে হবে। আমি কিন্তু পয়গম্বর না, আমি ঋষিও না। হ্যাঁ। আমি একজন খুবই সাধারণ মানুষ, আমার ভেতরে দোষ, ত্রুটি, ভুল এ সমস্ত আছে। হ্যাঁ। পদস্খলন আছে। আমার ভেতরে প্রচুর খারাপ জিনিস আছে, আমি দোষে গুণে ভরা মানুষ আর কি, দোষটা বেশি, গুণ কম। যাই হোক। তো হুম। আহ, মানে ঘটনা যেটা ঘটে সেটা, সে সময় আমি পপুলারে চাকরি চাকরি করি। চাকরিটা কি আমার, আমি পপুলারের মার্কেটিং হেড ছিলাম। হুম। মার্কেটিং হেড ছিলাম, ইনফ্যাক্ট ওটা পজিশনটা ছিল মার্কেটিং ডিরেক্টরের, কিন্তু এটাকে বলা হতো চিফ অপারেটিং অফিসার। আমার যে দায়িত্বগুলো ছিল, আমি মার্কেটিং দেখতাম, সেলস দেখতাম, ডিস্ট্রিবিউশন দেখতাম, আইটি দেখতাম। আহ, এই কয়েকটা জিনিস আমি দেখতাম। আমি কিন্তু ম্যানুফ্যাকচারিং এর লোক না, ম্যানুফ্যাকচারিং কিভাবে হয় আমি সেটা জানি না। হ্যাঁ। আম, এবং আমি কখনো ম্যানুফ্যাকচারিং এ কাজ করিনি, আমার স্কিলই নেই, আমি তো ফার্মাসিস্ট না রে ভাই, আমি ডাক্তার, আমি মার্কেটিং লোক। তো পপুলারের একটা সরকারি সাপ্লাই ছিল, কালাজ্বরের একটা ওষুধ। তো সরকারি সাপ্লাই তারা দেয়,
এবং সাপ্লাই দেওয়ার পরেই আহ, মাঠ থেকে অভিযোগ আসতে থাকে যে এই ওষুধটার যেরকম কার্যকারিতা আগে তারা দেখতো যখন বিদেশি কোম্পানি থেকে নিত, হুম হুম আহ, সেই রকম কার্যকারিতা তো তারা পাচ্ছে না। এটা লিখিতভাবেই জানায় তারা, পপুলারকে জানায়। তো আমি তখন সিও, মার্কেটিং এর চিফ। হ্যাঁ। তো আমার কাছে আসলো। তো এটা কি করা যায়? তো আমি বললাম যে ফাইন, এটা কোয়ালিটি ফেলিওর তো হতেই পারে, ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কোয়ালিটি ফেলিওর, এমন কোনো কোম্পানি নাই যার কোয়ালিটি ফেলিওর হয়নি, পৃথিবীতে নাই। এবং আপনি সার্চ দিলেই দেখবেন যে কোনো কোম্পানি প্রচুর কোয়ালিটি ফেলিওর হয়। তো তো এটা একটা কোয়ালিটি ফেলিওর হইতেই পারে। তো আমরা বললাম যে ফর্মালি, পপুলার বললো যে ঠিক আছে, কোয়ালিটি ফেলিওর হলে যেটা যেটা করা হয় সেটা হচ্ছে রিকল করা, তুলে নেওয়া প্রোডাক্ট। হ্যাঁ, রিকল করবো আমরা। তা আমরা চিঠি দিলাম। এর মধ্যে হয়েছে কি যে ওইখানে যখন সরকারি সাপ্লাইটা হয়েছে, ওইখানে একটা কোম্পানিকে বিট করে, মানে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিকে বিট করে কাজটা পেয়েছিল পপুলার। হ্যাঁ। তো ন্যাচারালি ওই কোম্পানিটা তো খার হয়েছিল, যাকে বলা হয়। ওরা ওই জিনিসটা পিক করে, পিক করে একটা মিডিয়া হাইপ তোলে। হ্যাঁ, মিডিয়ায় দেয় এরকম ভেজাল, কেলেঙ্কারি, অমুক তমুক ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত বলে প্রথম আলো, যুগান্তর টুগান্তর, এই সমস্ত জিনিসে একের পর এক স্টোরি ছাপা হতে শুরু করে। এবং ন্যাচারালি আমার যে প্রসেসটা এমনি হয়ে যেত, রিকলটা হতো, তখন রিকলটা আটকে যায়, আটকে দেয় তখন 111-এর সরকার। হ্যাঁ। তো রিকলটা হলো না, এবং এই রকম ক্যাম্পেইন শুরু হলো। এবং বোঝেন তো, একটা বিজনেসে কম্পিটিটর থাকে, এবং কম্পিটিটররা তো তখন মজা পায়। যাদের ব্যবসার একটা অংশ পপুলার নিচ্ছিল, তারা তখন এসে পপুলারকে ঘায়েল করার অস্ত্র হিসাবে এটাকে ইউজ করা শুরু করে। তো এখন কি করা যায়? সো ন্যাচারালি আমার পজিশন ছিল যে, যেটা পার্সু করছিলাম আমি, আমার পজিশন ছিল যে কি হয়েছে সেটা আমরা দেখি। হুম। ইতিমধ্যে এটা এমন একটা জায়গায় চলে যায় যে ওই টাকাটা দিয়েছিল ওয়ার্ল্ড ব্যাংক। ওই যে ওষুধটা কেনার টাকাটা দিয়েছিল ওয়ার্ল্ড ব্যাংক। ওয়ার্ল্ড ব্যাংকের কানে চলে যায়। ওয়ার্ল্ড ব্যাংক চলে আসে, ওয়ার্ল্ড ব্যাংক একটা টিম পাঠায়, হ্যাঁ, ইনভেস্টিগেট করার জন্য। হুম ইতিমধ্যে আমরা ভিতরে ইনভেস্টিগেশনটা করি যে আসলে কোথায় প্রবলেমটা হয়েছিল। তো আমি আর ডিটেলে না যাই, বাট দেয়ার ইজ এ সাইন্টিফিক ইয়ে আপনার এক্সপ্লানেশন। সেটা আমার মনে হয় যদি পপুলারিটা দিতে চায় দেবে এটা। আম, কিন্তু দেয়ার ইজ এ সাইন্টিফিক এক্সপ্লানেশন। এবং ওয়ার্ল্ড ব্যাংক এসে একটা শুনানি করে এখানে বাংলাদেশে। এবং ওই শুনানিতে আমি পপুলারকে রিপ্রেজেন্ট করি, মানে আমাকে অ্যাসাইন করা হয় যে তুমি পপুলারের পক্ষে ইয়েগুলো দেবা, জবাবগুলো দেবা আর কি। তো প্রথম শুনানিটা হয় পপুলারের ফ্যাক্টরিতে। ওইখানে তখন পপুলারের ফ্যাক্টরি ডিরেক্টর ছিল, আরো ফ্যাক্টরি ম্যানেজার ট্যানেজার আরো বেশ কয়েকজন ছিল আর কি, মানে ফ্যাক্টরির যিনি চিফ ওখানে ছিলেন আর কি, ওই হুম শুনানি, প্রথম শুনানিতে ছিলেন। তো ওই শুনানি প্রায় একদিন চলে, পুরো দিন জুড়ে। তো শেষ হয় না। তারপরের শুনানিটা হয় হচ্ছে ইয়েতে আপনার ওয়েস্টিন হোটেলে। ওরা বিজনেস সেন্টারটা ভাড়া করে ওইখানে শুনানি করে, এবং ওইখানে আমি একাই ছিলাম। শুনানিটা শেষ হয়, এবং আমাদের এক্সপ্লেনেশনটা, মানে পপুলারের তরফ থেকে যে এক্সপ্লেনেশনটা, সেটা ওয়ার্ল্ড ব্যাংক গ্রহণ করে। হ্যাঁ, গ্রহণ করে যে হ্যাঁ ঠিক আছে, এটা একটা স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার, মানে এটার মধ্যে কোনো ক্রিমিনাল ইন্টেনশন ছিল না, যে সে একটা ভেজাল ঢুকায় একটা ওষুধ বানাইছে, না, এটা না। আসলে ওষুধটার একটা প্রম্পট ডেটোরিয়েশন হয়েছে, মানে দ্রুত ওষুধটার কার্যকারিতাটা নষ্ট হয়ে গেছে। আমরা দেখি না, ওষুধের গায়ে লাগা থাকে, এটা শেলফ লাইফ দেওয়া থাকে না, হ্যাঁ দুই হ্যাঁ, বছর মেয়াদ হ্যাঁ, মেয়াদ মেয়াদ থাকে। এক্স্যাক্টলি। ওইটা অ্যাক্সেলারেটেড ডিগ্রেডেশন হয়েছিল আর কি, মানে শেলফ লাইফটা কমে গেছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো সেই জন্য ন্যাচারালি এটা কার্যকারিতাটা নষ্ট হয়ে গেছিল আর কি, যে কার্যকারিতাটা থাকার কথা ছিল সেটা হয়। এবং এমন না যে এই ওষুধটা কাজ করেনি, আমার কাছে ডকুমেন্ট ছিল, সরকারি ডকুমেন্ট ছিল, যে কতজনকে ওষুধ দেওয়া হয়েছে, কতজন কিওর হয়েছে, হ্যাঁ, ওই ওষুধ খেয়ে। পার্সেন্টেজ কম ছিল এটা। আমি এখন রিকল করি, অনেকদিন আগের ঘটনা তো, এটা সম্ভবত 2007-এর ঘটনা, কতদিন আগের ঘটনা। আহ, স- এটা কিওর হওয়ার কথা ছিল 95% কেসে, এটা সম্ভবত কিওর হয়েছিল 70% অ্যারাউন্ড। হ্যাঁ, হুইচ ইজ লো, ডেফিনেটলি লো। হ্যাঁ, এবং ন্যাচারালি একটা ওষুধের কার্যকারিতা যদি কমে যায়, তাহলে সেটার এফিকাসি তো কমে যাবে। সো দ্যাট ইজ ইট। এবং
তারা তারা দুটো টেস্ট করে, ডাব্লিউএইচও অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থেকে। টেস্টে দেখা যায় যে ওইটার মধ্যে আসলে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টই নাই, মানে যেটা দেওয়া হয়েছিল ওটার মধ্যে কোনো অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টই নেই। হুইচ ওয়াজ সারপ্রাইজিং আমাদের জন্য, কারণ অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট তো দেওয়া হয়েছে, থাকবে না কেন? সো ওইটাই ইয়ে করে বের করা গেছে যে ওটার ভিতরে এমন একটা কেমিক্যাল রিয়াকশন হয়েছিল যে এটা দ্রুত ডিগ্রেডেড হয়েছে। সো ওই এক্সপ্লেনেশনটা উইথ সায়েন্টিফিক বেসিস ওয়ার্ল্ড ব্যাংক গ্রহণ করে, কিন্তু গ্রহণ করে সরকারকে বলে যে ঠিক আছে, তোমরা এটা ইয়ে করতে পারো, রিকল করতে পারো। হ্যাঁ, মানে রিকল করার অনুমতি দিতে পারো। কারণ ওই যে যখন মিডিয়াতে ইয়ে হলো, সরকার 111-এর সরকার তো তখন শেষের দিকে প্রায়, তো 111-এর সরকার ভয় পেয়ে গেছে এটা কি করব। তো এত একটা পাবলিক হিউ অ্যান্ড ক্রাই হচ্ছে, এই জিনিসটাকে আমি কিভাবে ট্যাকেল করবো, আমি রিকল করতে যদি দেই, আবার যদি বলে এটা একটা গোপন ইয়ে করে ষড়যন্ত্র করে তুমি রিকল করতে দিলা, ওকে বাঁচাই দিলা, এরকম ইত্যাদি। তারা ওয়ার্ল্ড ব্যাংকে ইনভলভ করতে চেয়েছিল সরকার। এবং যেটা আমি মনে করি একটা খুব রাইট ডিসিশন ছিল, কারণ টাকাটা ওয়ার্ল্ড ব্যাংক দিচ্ছে, ওয়ার্ল্ড ব্যাংকের কনকারেন্স নিয়েই এটাকে রিকল করার, মানে ফেরত নেওয়ার ইয়ে দেবে। তো এটা ছিল রিকল অ্যান্ড রিপ্লেসমেন্ট, যে আপনি ফেরত নিয়ে আসবেন এবং রিপ্লেস করে দেবেন উইথ এ গুড কোয়ালিটি প্রোডাক্ট। তো ওয়ার্ল্ড ব্যাংক তারপরে অ্যাপ্রুভ করে দেয় যে ঠিক আছে, এটা রিকল করে রিপ্লেস করে দিতে পারে। রিকল করা হয় এবং রিপ্লেস করা হয়। রিপ্লেসের সময় একটা একটা কন্ডিশন দেয় তারা, যে প্রত্যেকটা ব্যাচের টেস্ট এইটা করা হবে ডাব্লিউএইচও অ্যাক্রিডিয়েটেড ল্যাবরেটরি থেকে, বাংলাদেশে না কিন্তু, হুম, হুম, বিদেশে। ডাব্লিউএইচও অ্যাক্রিডিয়েটেড ল্যাবরেটরি থেকে, এবং তারা সেটা করে। এবং খরচটা পপুলারকে দিতে হয়, বেশ খরচ। এবং প্রত্যেকটা, এবং তারা পুরো সাপ্লাইটা কমপ্লিট করে এবং পেমেন্টটাও পায়, পুরো পেমেন্টটা পায়, এবং থিংস আর সেটেল। তো একটা কোম্পানি একটা কোয়ালিটি ফেলিয়ার হয়েছে, এবং সেইটা প্রসেস মেনে, এমন না যেটা বাংলাদেশের ভেতরে শুধু প্রসেসটা মানা হয়েছে, ওয়ার্ল্ড ব্যাংক ইনভলভ থেকে এই প্রসেসটা মেনে এটাকে সেটেল করা হয়েছে। আর এইটাকে যদি বলা হয় যে আমি ওষুধ, ভাবটা এমন দেখাচ্ছ না যে ওষুধটা আমি বানাইছি, এটা আমার ফ্যাক্টরি। হ্যাঁ, আমি ওখানে চাকরি করতাম, এটা আমার ফ্যাক্টরি না, ওষুধটা আমি বানাইও নি। হ্যাঁ, এবং ওষুধ ভেজাল দেওয়ার জন্য আমার নামে মামলা টামলা ইত্যাদি অনেক কিছু হয়েছে, এবং সেই কারণে আমি দেশ ছেড়ে ভাগছি, এরকম একটা চিত্র দেওয়ার চেষ্টা করা হুম। হয়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হুইচ ইজ না, কমপ্লিটলি রং। ওইটা এবং ওইটা তো কমপ্লিটলি রং, কারণ প্রথম কথা হলো আপনি তো মার্কেটিং একটা কোম্পানি চালাইতেন, ওইটার সাথে তো না, প্রোডাকশনের সম্পর্ক সেটা তো নেই। অনেক পরে, আমি দুই হাজার পরের দশে ব্যাপার, করি, হ্যাঁ, আর এটা হচ্ছে, সেটাই। ঘটনাটা হচ্ছে হুম। 2007-এর। না, না, আমি যখন এখন পপুলারে ওদের যে চাকরি করতাম। নেচার, আপনার যে কোনো একটা ডার্ট পাইলে দে উইল রান উইথ ইট। ওরা করতে পারে না পৃথিবীর বুকে এমন কোনো কাণ্ড নাই, তা ভাই, তো আপনি এটা যদি দেখছেন। করতে চায়, এটা যদি করতে চায়, তাহলে আমার রিকমেন্ডেশন হচ্ছে যে আমার পুটকির সাথে নাক লাগায় থাকা উচিত, কারণ পুটকিতে সবচেয়ে বেশি দুর্গন্ধ থাকে। ওরা এটা করে না কেন, এটাই তো আমি বুঝি না। না, এখন আর এদের তো ভাতি নাই আর কি, ওই যে কি এ টিমটে টিম করছে, কে জানে কি হবে। যাই হোক, দাদা, তো একটা একটু পলিটিক্যাল ব্যাপারে চলে আসি। আপনার দুইটা ভিডিও অত্যন্ত ভাল লাগছে আমার কাছে। আমি আপনাকে প্রায়ই বলি, আপনি যতটুক মানে জনপ্রিয় হয়েছেন, এর চেয়ে আরো বেশি জনপ্রিয় হওয়ার কথা আপনার। আপনার যেই লাইক উই আর সিইং দ্যাট, মানে মাঝে মাঝে আমার যে ভিডিওগুলো দেখলে আমার মনে হয় যে লাইক আপনি ইউ আর লিভিং আপ টু ইউর পটেনশিয়াল, আপনার যেই জ্ঞান বা আপনার যেই পর্যায়ে যাওয়ার কথা। তো এই ভিডিওগুলো থেকে আমি নিজেও অনেক কিছু শিখছি, উইচ ইজ মানে আমি একটু নিজের গর্বিত মনে করি, কারণ অনেক কিছু নিয়েই করি। আম, সেই দুইটা ভিডিও হলো, একটা হলো যে আপনি বিএনপি নিয়ে একটা ভিডিও করছেন, আর একটা হলো যে পুলিশের ভিডিওটা খুবই এডুকেশনাল। কেউ যদি না দেখেন, আমরা ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা দেখতে পারেন। সবার দেখা উচিত, বাংলাদেশি সবার। আম, তো এইগুলা নিয়ে কিছু কোয়েশ্চেন আছে। তাতে এই ফাঁকে একটা মজার ঘটনা বলে নিই আপনার একটা। আমি রিসেন্টলি ইউটিউবে খুব অ্যাক্টিভ, তো দেখতেছিলাম কলকাতার একটা ছেলে আপনার ভিডিও রিয়াকশন করে। দিস ইজ দ্য আচ্ছা। ফার্স্ট থিং। মানে আমি দেখা, মানে এবং এমন না যে ও জাস্ট কয়েক হাজার, ও 30,000 40,000 লাইক পাইতেছে, এই পাইতেছে। তো বেসিক্যালি রিয়াকশন গুলো এরকম হয় যে ধরেন কারো ভিডিও আপনি নিলেন, ওর ভিডিওর কথাগুলো তো বললো, সাথে আপনি তার রিয়াকশন দিলেন। হুম, অরিজিনাল কন্টেন্টের ভিউ তো আছেই, প্লাস হলো গিয়ে আপনারই হয়। তো এই আচ্ছা। রিয়াকশন ভিডিও কিন্তু আপনি ধরেন 20-30%, ইউটিউবের মোট ভিডিও 20-30% এরকম রিয়াকশন ভিডিও, মানুষ আরেকজনের ভিডিও। কিন্তু আপনার ভিডিও ইন্ডিয়ার এক ছেলে রিয়াকশন করতেছে, এটা দেখা আমার জন্য খুবই স্যাটিসফাইং ছিল।
এনিওয়ে, তো কি কি বলছে, মানে কি গালাগালি করছে নাকি? না 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 না, খুবই ও, রেসপেক্টফুল। ও যে আপনার ইগুলা, যে শেখ মুজিবের ইগুলা দেখতেছিল, আচ্ছা ইতিহাস আচ্ছা আচ্ছা জানতেছিল আচ্ছা না। আচ্ছা আচ্ছা। খুব মানে প্রশংসা করছে, এবং মানে ও জেনুইনলি জানে না তো, জানার কথাও না যে এত কিছু যে হয়েছে তো, হুম, হুম, উইচ ইজ ভেরি গুড। আমি দিব না হুম। আপনাকে লিঙ্কটা। এনিওয়ে, একটা মজার ঘটনা বললাম আর কি। এবং আমাদের তাই হওয়া উচিত, উই শুড বি দ্য লিডার। পিনাকি দা তো আমাদের লিডার, এবং আমাদের আসলে ইন্ডিয়ার দিকে ফোকাস করা উচিত। ইন্ডিয়ার বামপন্থী প্রগতিশীল এদেরকে আমাদের দলে টানা উচিত, এবং আপনার এদেরকে এদেরকে শিখানো উচিত। আসলে এদের তো অনেক কিছু এরাই করে না। আপনি প্রপাগান্ডা গুলো দেখেন না, কি প্রপাগান্ডা করতেছে। এই যে আম, কি বলে, পুলিশ মাইরা ঝুলাই রাখছে, বলতেছে হিন্দু মাইরা ঝুলাই রাখছে। মানে একটা লেভেল তো রাখবি রে বাবা, একটা মানে একটা কিছুই নাই, যা পাইলো তাই দিয়ে দিল যে হিন্দু মারতেছে এখানে। এনিওয়ে, তো আমার কোয়েশ্চেনটা ছিল যে আপনার এই যে গত 5ই আগস্ট অনেকে মনে করতেছে যে বিএনপি থেকে স্বৈরাচার মুক্ত হয়েছে, ভাবটা এরকম। তারা এই খালেদা জিয়ার সমালোচনা শুরু হইলো মানে যে 6ই আগস্ট থেকে, যে বিএনপি পাওয়ারে এসে, বিএনপি এখন তো নির্বাচনে জিতে নাই, তারা নির্বাচনের নামগন্ধও নেই, তারা পাওয়ারে আসে নাই, তাদের তাদের সমালোচনা গত 15 বছরে যারা চুপ করেছিল তারা শুরু করলো বিএনপির সমালোচনা, যেটার জবাব আপনি দিচ্ছেন। ওই যে যেই লোকটা, ওনার নাম কি, এনায়েত, অনেক পপুলার একটা ইউটিউবার। তো ওখানে অনেক কিছু শেখার মতো আছে। এই যে অন্ধ ঘৃণা বিএনপির প্রতি কিন্তু আমার পার্সোনাল কোনো মানে লাগাও নাই। আই ওয়াজ আ নিরপেক্ষ মানুষ, আমার যারে ভোট দিতে ইচ্ছা করে, হ্যাঁ বিএনপি যদি ভালো লাগে বিএনপির আমি ভোট দিব। কিন্তু এই ঘৃণার কারণটা কি, মানে ওরা মানে এই অলমোস্ট আপনি আর আমি যেরকম ফাইট করছি মাদ্রাসা ছাত্রের ঘৃণার বিরুদ্ধে, এইরকম কিন্তু যে বিএনপিকে ওরা নিতে পারে না কেন, এটা তো বাংলাদেশের দল একটা, এবং শুধু বাংলাদেশের অন্যতম পপুলার একটা দল। এটাকে এরা এইরকম যে ধরেন দেখলেই একটা বিষাক্ত সাপের মতো এদের একটা অনুভূতি হয়। তো এই পারসেপশনের কারণটা কি, এবং এটা যারা করছে বাংলাদেশের প্রগতিশীল, কিছু ক্ষেত্রে ডেইলি স্টার, কিছু ক্ষেত্রে প্রথম আলো, মানে 2007-এর ওইদিকে, এবং এখন আপনি সৌরভ হোসেনের কলামগুলা পড়লে আপনি দেখবেন যে ইটস জাস্ট গার্বেজ। মনে হইতেছে যে হ্যাঁ বিএনপি তো ফল্টের ঊর্ধ্বে না। যে আপনি যত সুন্দর করে একটা বললেন যে আমি দোষে গুণের মানুষ, আমিও মনে করি আমি একটা দোষে গুণের মানুষ, বিএনপির মধ্যে অসংখ্য ভুল আছে। আমরাই সেটা সমালোচনা করব, এবং করি, আমরা সমালোচনা করিও। আম, এটা কারণটা কি দাদা, যে এই অন্ধ ঘৃণার কারণটা কি? আপনি এই ভিডিওতে বলছেন, আমি আবার শুনতে চাই আপনার মুখে। এটা খুব একটা স্ট্রেঞ্জ বিষয়। মানে ধরেন এখন আমাকে এসে বলে যে আপনি তো বিএনপি সাপোর্ট, আপনি বিএনপির কোনো দোষ দেখেন না, এরকম করে এসে আমাকে বলে। হ্যাঁ, হুম অথচ আমি কিন্তু ওই প্রভুপাদের ভিডিওতেও কিন্তু আমি বিএনপির ক্রিটিক করছি কোথায় কোথায়, খুব স্পেসিফিক্যালি আমি বলছি কিন্তু না, হুম আমি বিএনপিকে কোনোদিন ক্ষমা করব না। তারা ক্রস ফায়ার শুরু করছে বাংলাদেশে, র্যাব তারা প্রতিষ্ঠা করছে। হ্যাঁ, এবং আমি কখনোই এটা ইয়ে করব না যে তারা গ্রেনেড হামলার একটা বিশ্বাসযোগ্য তদন্ত করতে পারেনি। এবং আমি তাদেরকে কখনোই ক্ষমা করব না যে তারা তাদের শাসনামলে বাংলা ভাইয়ের উত্থান হয়েছে এবং তারা নিজেরা অস্বীকার করছে যে বাংলা ভাই মিডিয়ার সৃষ্টি। হ্যাঁ, হুম হুম এবং বাংলা ভাইয়ের উত্থানের পিছনে তো বিএনপির কিছু নেতা যুক্ত ছিল, আম, তা আমরা জানি। এবং বিএনপি যে বলছে যে বাংলা ভাই মিডিয়ার সৃষ্টি, এটা তো সত্য। আচ্ছা, হুম। যাই হোক। দাদা এখানে একটু যুক্ত করে নেই। বিএনপির আমার সবচেয়ে বড় সমালোচনা হলো সেই সময়ে পৃথিবীতে ওয়ার অন টেররের যেই যে ব্যাপারটা ছিল, সেটা তারা রিড করতে একটা ভুল করছে। এটা কিন্তু একটা বিশাল একটা মানে ব্লান্ডার ছিল আর কি। আমি ওইটা জাস্ট অ্যাড করে দিলাম আপনার আমি কমেন্টে। আমি তো ওই ওই প্রসঙ্গটা আমি মাহমুদুর রহমান ভাইকে বলছিলাম, জিজ্ঞেস হ্যাঁ। করছিলাম। যাই হোক, আহ, এখন আহ, এই যে বিএনপির যে দখলদারি এটা সেটা ইত্যাদি ইত্যাদি হচ্ছে না। হুম হুম হ্যাঁ, মানে ধরেন আমরা তো সবাই, আপনি সহ, আমরা তো উম, জোনায়েদ সাকিকে পছন্দ করি, তাই না? হুম। সাকিব তো আমরা পছন্দ করি, পছন্দ একজন করি। ইয়াং জি। বাম নেতা, ভালো ছেলে, লড়াকু ছেলে, কমিটমেন্ট আছে। হ্যাঁ, তার তেমন কোনো শত্রু টত্রু নাই, এবং তাকে আমরা সকলেই পছন্দ করি। হ্যাঁ, সাকি আমাকে ফোন দিছে। সাকি আমাকে ফোন দিয়ে বলতেছে, দাদা এরকম আম, আপনি যে বিএনপির নামে যে ইয়েগুলো দেখতেছেন, আহ, আমিও ইয়ে করছি, এই যে কমপ্লেন গুলো দেখতেছেন আমিও দেখছি, এটা কিন্তু বাড়ায় বলা হচ্ছে। এটা কিন্তু সাকি আমাকে বলছে। হ্যাঁ, আমি তো আর গ্রাউন্ডে নাই, সাকি গ্রাউন্ডে আছে। হুম হুম সাকি পলিটিক্যাল লোক, তার নিজের দল আছে, তার নিজের দলের অনেকগুলো চ্যানেল আছে। সে আমাকে বলতেছে যে
দাদা এটা কিন্তু বাড়ায় বলা হচ্ছে, এবং এবং এটা একটা খুব কনসার্টেড এফোর্ট হচ্ছে যেন বিএনপি কোনোভাবেই ক্ষমতায় না আসতে পারে। হুম। হুম তো আমি বললাম যে আপনার সমস্যা কি, বিএনপি তো আপনার। বলছে না, কিন্তু এটা হবে কেন, হুইচ ইজ ট্রু, এটা হবে কেন। তো আমার তখন ক্লিক করলো যে ঘটনাটা কি, যে কেন এরকম হচ্ছে। এবং আমি মনে করলাম যে আমি একটা কেস ধরবো যেটাকে মনে হবে খুবই কনভিনসিং, এবং আমি এটাকে ইয়ে করব, দেখবো যে আসলে এখানে বিএনপি যুক্ত কিনা। ওয়েল, আমার ইনবক্সে আমি একটা মেসেজ পেলাম, আম, যে একটা মাদ্রাসার জায়গা দখল করছে বিএনপি মিরপুরে। আমি ওটা নিয়ে পোস্টও দিছিলাম ফেসবুকে, পোস্ট দিছি। আমি অ্যাপোলোকে জিজ্ঞেস করছি যে অ্যাপোলো, এই যে ঘটনা এরকম ঘটতেছে। তো অ্যাপোলো খোঁজটোজ নিয়ে বললো যে দাদা আপনি বলেন যে আর্মিকে ইয়ে দিতে, আর্মিতে জানাইতে। তো আমি ওদেরকে বলে দিলাম আপনি আর্মিতে জানান, আমি নিজেও পোস্ট দিলাম। হুম। এবং তার 2 দিন পরে ওই ভদ্রলোক, মানে যিনি আমাকে জানাইছিলেন, হ্যাঁ, উনি বলছেন যে ভাই এটা সেটেল হয়ে গেছে। হুম। তো এই একটা ঘটনা আমি এই বললাম যে একদম মাঠের ঘটনা, যে এখানে একটা ইস্যু ছিল যেটা বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বকে জানানোর পরে, এবং আমি এটা ইনভলভ হওয়ার পরে এটা সেটেল হয়ে যায় মাদ্রাসার ইয়েটা। হুম হুম এরপরে আরেকটা ঘটনা, আমারই একজন বন্ধু মানুষ আমাকে পাঠালো, ঢাকার একজন নেতাকে নিয়ে, আহ, এবং খুব নামকরা নেতাকে নিয়ে পাঠালো, এবং বেশ কিছু এভিডেন্স টেভিডেন্স দিয়ে আমি এটা আবার বিএনপিকে জানালাম। এবং ওই ভদ্রলোক যার নামে অভিযোগটা আসছে, সে সহ আমাকে পাল্টা এভিডেন্স দিয়ে আমাকে কনভিন্স করছে যে তার নামে যা প্রচারিত হয়েছে, এবং আমি কনভিন্স হয়েছি, হ্যাঁ, হ্যাঁ তার নামে যেটা প্রচারিত হয়েছে এটা মিথ্যা। তাহলে তাহলে যেগুলো ঘটছে সেগুলো কি সবই মিথ্যা? আমি বলবো এটা একটা মিক্সচার, কিছু মিথ্যা এবং কিছু সত্য ঘটনা মিলে এই মিথ্যা ঘটনাগুলোকে সত্য বলে প্রচার করে এটা একটা বিশাল বড় একটা ইয়ে হয়েছে। কিন্তু আমার কাছে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে বিএনপির শীর্ষ নেতৃত্বের এই প্রসঙ্গে তাদের অ্যাকশন রিয়াকশনটা কি, স্ট্যান্ডটা কি। বিএনপি শীর্ষ নেতৃত্ব বলে দিচ্ছে যে এরকম করে যদি কেউ আসে পুলিশে ধরে দেবেন, আর্মিকে দেবেন, দলের সাথে কোনো সম্পর্ক না, দলের নাম নিয়ে যেন কেউ এটা করতে না তারা পারে। অনেক বহিষ্কারও করছে, দেখতেছি তারা অ্যাকশন তারা নিতেছে। অনেক তারা অনেক বহিষ্কারও করছে। হুম তো এখন বিএনপি তো একটা বড় দল রে ভাই। হুম হ্যাঁ, কত লোক বিএনপি করে, এটা কি বিএনপির নেতারা কি সবাইকে চেনে? বলেন তো, বিএনপির একজন জেলার নেতা সে কি ইউনিয়নের কর্মীকে চেনে? যে দাবি করে যে আমি ইউনিয়নের কর্মী, চেনে না। হুম হুম তো হুম একটা বড় দল, এরকম একটা সময় একটা বিপ্লব হয়েছে, একটা বিপ্লবের পরে একটা 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 বড় ধরনের একটা অরাজকতার সৃষ্টি হয়, এবং এই অরাজকতার সুযোগ তো অনেকেই নেয়। হ্যাঁ, এটা আমার মনে হয় এটা সেটেল হয়ে যাবে। এবং আম, আমি মনে করি যে এছাড়াও বিএনপি দাদা, যেভাবে, ওই আওয়ামী লীগের কিছু লোক কিন্তু বিএনপির ভিতরে আসবে, মানে আসে আর কি। নর্মালি হ্যাঁ, বাংলাদেশের পলিটিক্স যেরকম, আপনি তো এটা জানেন, মাঠের এটা রিয়েলিটি আসলে কিছু কিছু মানুষ চলে আসে এখানে। আমি বিএনপি প্রসঙ্গে আমার যে স্ট্যান্ড এটা খুব খুব সিম্পল এবং স্ট্রেট ফরওয়ার্ড। হ্যাঁ, প্রথমত আমি তো বিএনপি করি না, এটা হ্যাঁ সবাই জানে, এটা বিএনপির লোকরা জানে, আমার শত্রুরা জানে যে আমি বিএনপি করি না। কিন্তু আমি বিএনপিকে ভ্যালু করি, আমি বিএনপিকে একটা রাজনৈতিক দল হিসেবে ভ্যালু করি, এবং বিএনপি বাংলাদেশের একটা অন্যতম প্রধান রাজনৈতিক শক্তি যে আমাদের পক্ষে থাকতে পারে, এবং বিএনপি তো আমাদের সহযোদ্ধা ছিল, হুম হুম এখনো সহযোদ্ধা আছে। হুম হ্যাঁ, তারা তো একসাথে ফাইট করেছে, এই 15 বছর 16 বছর তো একসাথে আমাদের ফাইট করেছে, তাই না? হুম হুম হুম। উম, তো এই 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 দলটাকে আমি সহজে অ্যাটাক করতে দেবো কেন? হুম। এবং ওকে। এখন আওয়ামী লীগ যেটা, বা আওয়ামী লীগ ভারত প্রগতিশীল এই সেকশন যেটা মনে করতেছে যে আওয়ামী লীগ তো কোনোভাবেই ক্ষমতা আসতে পারবে না, কোনোভাবেই পারবে না, হ্যাঁ, ইম্পসিবল। হ্যাঁ, তাহলে অল্টারনেট কি হইতে পারে? অল্টারনেট হচ্ছে বিএনপি যেন ক্ষমতায় না আসে, আচ্ছা আচ্ছা আচ্ছা। ও, বুঝতে পারছি। বিএনপি যেন কোনোভাবেই ক্ষমতায় না আসে। হ্যাঁ। আসবে না, জনগণ ভোট না দিলে বিএনপি আসবে না, তাই না? মানে হুম। যে এটা তো না না জনগণ না, ভোট দিয়ে ওদের যাকে, কথা হলো বিএনপি যাতে না আসে। তো আপনি, বিএনপি আসবে কি না, বিএনপি তো কোনো নিষিদ্ধ দল না, কোনো মানে দল না, যে কোনো মানে আপনার এই যে গণহত্যাকারী দল না, কোনো এরকম দল না যে তাদের আসতে দিবে না। হ্যাঁ, তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, এটা সেটা আছে, সেগুলো তো সেটেল হয়েছে। 15 বছর তারা মাইর খাইছে, তারা এখন গণতন্ত্রের জন্য বিপ্লব করছে, তারা মানে গণতান্ত্রিক ভাবে যদি ভোটে জিতে ক্ষমতা, আপনি কিভাবে বলেন যে ক্ষমতায় আসতে পারবেন না? এই কথার এক্স্যাক্টলি, মানেই তো আমি বুঝি না যে বিএনপি এক্স্যাক্টলি, ক্ষমতায় আছে।
কেন পারবে তুমি না বিএনপি ক্ষমতায় আসতে ক্ষমতায়? দেওয়ার না দেওয়ার কে? হ্যাঁ, জনগণ এটা তো ভোট দিলে আমি আসবে। বিএনপি করি না বা আমার বিএনপির সাথে কোনো লাগাও নেই, কিন্তু এই প্রশ্নটা তো আমি এমনিতেই চ্যালেঞ্জ করতে পারি যে আপনি কেন বলবেন যে বিএনপি ক্ষমতায় আসতে পারবে না? এটা তো কারো বলার এখতিয়ার রাখে না। যদি ভোটে না জিতে, আপনি যে কথাটা বললেন ভোটে না জিতলে আসতে পারবে না, দ্যাট ইজ ফাইন, এটা সবাই মেনে নেয়, বিএনপি নিজেও মেনে নেয়। এক্স্যাক্টলি, বিএনপি নিজেও মেনে নেবে। হ্যাঁ, হুম, কিন্তু ওরা ওই যে মানে আপনি ডিসিশন দেওয়া যায় যে বিএনপিকে ক্ষমতায় আনা যাবে না, এই কথাটা কিন্তু আপনি শুনবেন সবসময়, এই কথাটা আপনার সবসময় করছে। তো আম, ঠিক আছে। আহ, দাদা, আমরা ওই যে নেক্সট একটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যুতে চলে আসবো। সেটা হচ্ছে এই যে আম, এটা গুরুত্বপূর্ণ এই কারণে আপনি ছাড়া অল্প কয়েকজন মানুষ আমরা দেখছি এখানে কাজ করতেছেন। আমি বইলা নেই কারা কাজগুলো করতেছেন। সেটা হলো আমাদের শোতেই একজন আসছিলেন, ওনার নাম হচ্ছে শামারু মির্জা, মির্জা ফখরুলের ও মেয়ে উনি, আমাদের প্রিয় ফাহাম ভাইয়ের ওয়াইফ। উনি উনি ট্রুথ অ্যান্ড রেকনসিলিয়েশনের সাথে কাজ করতেছেন। ইনফ্যাক্ট আমিও কিছুটা জড়িত ওইটার সাথে। আহ, এটা কি অত্যন্ত খবর সবার? গুরুত্বপূর্ণ কারণ। হ্যালো সাফাত, আমি কোয়েশ্চেনটা শেষ করি। তো যেই আহ, যে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন যে কারণে দরকার, কারণ সোসাইটির মধ্যে এরকম একটা গণহত্যা হওয়ার পরে বা এরকম একটা বিপ্লব হওয়ার পরে অলওয়েজ সেটা মেন করার জন্য একটা প্রসেস লাগে। সবগুলা, বাংলাদেশে তো শুধু স্বাধীনতা যুদ্ধ নেই, পৃথিবীর অনেক দেশে গণহত্যা হয়েছে, অনেক স্বাধীনতা যুদ্ধ হয়েছে, এবং এটা একটা রেকগনাইজ প্রসেস। এই ব্যাপারে বাংলাদেশিরা খুবই, আমরা গত 50 বছরে করতে পারি নাই এরকম একটা রিকনসিল। ইনফ্যাক্ট যে আমি এমনও শুনছি যে রিকনসিলিয়েশনের কথা যখন উঠছে, সেটাকে আরো ওই পাখি দালাল, রাজাকার, ছাগু টাগু বইলা এটাকে ওর মানে করা করা হয়েছে। আপনার মনে থাকবে মেহেরজান নামে একটা হুম, মুভি আসছিল, হুম, ওই যে আহ, জয়া জয়া বচ্চন উনি অভিনয় করছিলেন। হুম, সেই মুভিটা নিয়ে প্রচুর বিতর্ক হয়েছিল 2009-এর দিকে, এটা নিয়ে হুম। রিকনসিলিয়েশন প্রসেস পাকিস্তানের সাথে, এটা সেটা। তো এটা নিয়ে আপনি কাজ করছেন, আপনার একটা ভিডিও আসছে, খুব সুন্দর একটা ভিডিও আপনি আপনার চ্যানেলে আপলোড করছেন। আপনি যদি আমাদের বলতেন এই রিকনসিলিয়েশনের প্রসেসে ওয়ার্ল্ডের মধ্যে কোন মডেলটা আমরা নিতে পারি এবং কেন এটা গুরুত্বপূর্ণ, এটা আপনার অনেক গ্রহণযোগ্যতা আছে আমাদের মানে বাংলাদেশের জনগণের মধ্যে, আপনার মুখ থেকে যদি এগুলো আসে তাহলে খুব ভালো হবে। হ্যাঁ সাফায়েত, থ্যাংক ইউ হ্যাঁ, জয়েন করার জন্য। সরি, আমি আসলে একটু অন্য হ্যাঁ একটা হ্যাঁ, ইয়েতে ছিলাম। ঠিক আছে। হ্যাঁ, সবাই কিছু বলবা? না, এটা শেষ করি, আমরা এই ইয়েটা আগে শেষ করি। আচ্ছা, প্রথম প্রশ্নটা হচ্ছে যে আমাদের রিকনসিলিয়েশন লাগবে কেন, কেন করতে হবে? আমরা যদি সোসাইটিকে ডিভাইডেড রাখি, যেটা আওয়ামী লীগ করে গেছে, তাহলে আমরা দেশটাকে রাখতে পারবো না, সার্বভৌমত্বকে রাখতে পারবো না। হ্যাঁ, দেশটাকে কেড়ে কেড়ে নেবে, বিভিন্ন জায়গা কেটে 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 বিভিন্ন জন নিয়ে নেবে। হ্যাঁ, তো আমাদের দেশের সার্বভৌমত্ব রাখার জন্যই আমাদের রিকনসিলিয়েশনের প্রসেসে যেতে হবে। এখন একটা এমন অবস্থা হয়ে গেছে যে আওয়ামী লীগের সাথে সামান্যতম সম্পর্ক আছে এরকম লোককেই সোসাইটি থেকে বের করে দিতে হবে, তাকে কোনো ইয়ে করা। এইটা, এটা যদি করতে যাই, তাহলে এই প্রতিশোধের যে শৃঙ্খল, এটা কখনো থামবে না। চক্রটা এই সাইকেল। চক্রটা হ্যাঁ একের পর এক চলতে থাকবে, এই প্রতিশোধ আবার সবসময় মাথায় রাখতে হবে, আজকে যে নিপীড়িত, সে এক সময় ক্ষমতাবান হবেই, হ্যাঁ। হবেই। হ্যাঁ, আপনি যদি কাউকে নিপীড়ন করেন, সে এক সময় ক্ষমতাবান হবেই, হবেই, হবেই। হুম এটাকে হুম। কেউ ঠেকাই রাখতে পারবে না। এই যে ফিলিস্তিনিদেরকে যে নিপীড়ন করে রাখছে, ওরা এক সময় ক্ষমতাবান হবে। হ্যাঁ। হ্যাঁ, তো তাহলে তখন কি হবে? তা আমরা কি এই চক্রের মধ্যে পড়বো আমাদের হুম, প্রজন্মের পর প্রজন্ম ধরে, এই রক্তপাত, এটার মধ্যে চলবে না। এটাকে একটা জায়গায় স্টপ করতে হবে এবং একটা জেনারেশনকে স্যাক্রিফাইস করতে হবে, এবং সেটা আমাদের জেনারেশনকেই হতে হবে। তো তাহলে কি মানে আমার উপরে তো অবিচার হয়েছে, মানে আমি পার্সোনালি তো আমি নিগৃহীত, সাফায়েত নিগৃহীত, তাই না? সাফায়েত হ্যাঁ তো, হ্যাঁ। তুমি তো ওই যে এটা হয়েছো। চাকরি গেছে তাহলে ওর। হ্যাঁ। চাকরি গেছে, আমরা তো কম, মানুষজনের জীবন চলে গেছে, জি। গুম করছে, ক্রস ফায়ার করছে, সম্পত্তি নিয়ে গেছে, বাসা ভেঙে ফেলছে, বাসার ছাদের থেকে ফেলে মেরে ফেলছে, হ্যাঁ, পায়ে গুলি করছে, পঙ্গু করে দিছে, তাই না? সম্পদ নিয়ে গেছে, আরো কত আমি বিশ্রী আর এগুলো বললাম না, আর কত কিছু করছে। তাহলে আমরা কি এটাকে ছেড়ে দেবো? ভোট দেওয়ার জন্য ধর্ষণ পর্যন্ত করছে। এক্স্যাক্টলি, আমরা হুম। কি এটাকে ছেড়ে দেবো? না। তাহলে প্রথম স্টেপটা কি? প্রথম স্টেপটা হচ্ছে আমাদেরকে ক্রাইমগুলোকে আলাদা করতে হবে। একটা হচ্ছে ক্রিমিনাল অফেন্স, হ্যাঁ, জি। আরেকটা হচ্ছে পলিটিক্যাল অফেন্স। হ্যাঁ,
ধরেন একটা লোক আওয়ামী লীগকে সাপোর্ট করছে, তো তাহলে আওয়ামী লীগের এই রেজিমে যে পলিটিক্যাল যে যে অ্যাট্রোসিটিস, যে নিপীড়ন, যে ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা, যে গোলাগুলি, যে খুন করা, খুন খারাপি, গণহত্যা, এগুলোর একটা নৈতিক দায় কিন্তু তার থাকে। হ্যাঁ, একটা নৈতিক দায় থাকে। কিন্তু যে ক্রিমিনাল অফেন্স করছে, ধরেন প্রদীপ মেজর সিনহাকে গুলি করছে, এটা একটা ক্রিমিনাল অফেন্স। হ্যাঁ, তাহলে এই ক্রিমিনাল অফেন্সের পানিশমেন্ট বাংলাদেশের যেই ক্রিমিনাল ল অ্যান্ড প্রসিডিওর আছে সেই অনুযায়ী হবে। নাম্বার ওয়ান। নাম্বার টু, পলিটিক্যাল অ্যান্ড ক্রিমিনাল অফেন্স দুইটা একসাথে, ধরেন যেটা হাসিনার। হ্যাঁ, হাসিনা গণহত্যার নির্দেশদাতা। হ্যাঁ, সে এতগুলো প্রাণ হত্যার নির্দেশদাতা। তাহলে হাসিনার কি হবে? হাসিনারও শাস্তি হবে। হাসিনাকে আমরা ট্রায়াল করব। কিন্তু এই যে ধরেন ছোট 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 হাসিনা আছে, বিভিন্ন জায়গায় ইয়ে হয়ে আছে, তাদেরকে আমরা কি করব? যারা আওয়ামী লীগ করছে, যারা আমাদের সাথে তর্ক করছে, যারা আমাদের কিছুটা ক্ষতি করছে, হ্যাঁ, যারা আমাদের পিছনে লাগছে, এদেরকে কি করব? এখনো যারা লেগে আছে, এখনো যারা ফেসিবাদের গুণ গায়। এখনো হুম। এখনো যারা লেগে আছে, যারা ফ্যাসিবাদের গুণ গায়, সেটাকেও সেটাকেও আমরা এই কনসিডারেশনের মধ্যে আনবো। কিন্তু এই যে সোসাইটিতে এই লোকগুলো তো আমার পাশে থাকে, আমার পাশে একই জায়গায় দোকান করতে যায়, আমি একই জায়গায় কেনাকাটা করতে যাই, সকাল সন্ধ্যা দেখা হচ্ছে তার মুখে। হ্যাঁ, তা হয়তো সে একজন টিচার যে ফ্যাসিবাদের দোষর ছিল, তার কাছে আমার পড়তে যেতে হচ্ছে। হ্যাঁ, অথবা সে আমার ছাত্র। হ্যাঁ, আমি টিচার, সে ছাত্রলীগের ছেলে। তো এটা কিভাবে আমরা এই সোসাইটির মধ্যে আমরা এটাকে কিভাবে deal করব? হুম হুম হুম। এইটার জন্য এই যে রিকনসিলিয়েশনের প্রসেসটা হচ্ছে, আমরা বলি ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন। হুম হুম। সেটা হচ্ছে যে যে কোনো সোসাইটিতে একটা তো কমন জায়গা থাকে, তাই না? একটা কমিউনিটি থাকে যেখানে আমরা সবাই একসাথে হইতে পারি। হুম, ধরা যাক আমাদের বাংলাদেশে একটা খুবই সহজ একটা জায়গা আছে, যেটা হচ্ছে মসজিদ। আমরা মসজিদে একসাথে হই, শুক্রবার হলে আমরা সবাই মসজিদে যাই। তাহলে এই কমন প্লেসে আমরা এই ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন করবো। এখানে যারা নিপীড়িত নির্যাতিত তারা তাদের গল্পটা বলবে হ্যাঁ সবার সামনে, সমাজের সামনে, এবং সেইখানে নিপীড়ককেও উপস্থিত থাকতে হবে। তাকে হ্যাঁ। তাকে শুনতে হবে তুমি কি করছো। হুম হুম হ্যাঁ, হুম। তাকে পার্ট হইতে হবে, এই গল্প বলার পার্ট হইতে হবে, এবং সমাজকে স্বীকার করতে হবে যে হ্যাঁ তুমি ভাই বেইনসাফির শিকার হয়েছো। এখন যে তোমাকে বেইনসাফি করলো তাকে বলতে হবে যে বলো এখন তুমি কি করবা, তোমার কি বক্তব্য আছে তুমি বলো। হ্যাঁ একটা হইতে পারে সে অস্বীকার করতে পারে। হ্যাঁ, একটা হইতে পারে সে স্বীকার করে অনুতপ্ত হইতে পারে। এটা হচ্ছে বেস্ট পসিবল সিনারিও। যদি সে অনুতপ্ত হয়, স্বীকার করে, তাহলে কিন্তু ব্যাপারটা মিটে যায় এখানে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, সাইকেলটা কমপ্লিট হয়ে যায়। আমি আমার নিপীড়নের কথা বললাম, আমার বেইনসাফি যে আমার উপরে যেটা হয়েছে সেটার কথা আমি বললাম। আমি নিপীড়িত হিসেবে যেটা চাই সেটা হচ্ছে আমি অ্যাকনলেজমেন্ট চাই যে আমার উপরে যে নিপীড়ন হয়েছে এটা সমাজ যেন অ্যাকনলেজ করে, সমাজ যেন মনে রাখে। মনে রাখা হুম। দরকার তো, কারণ আবার আর এরকম একটা ঘটনা ঘটবে। হ্যাঁ। হ্যাঁ, এবং যে হুম। নিপীড়ন করলো সেই কনসিকুয়েন্সটা দেখলো যে আমার সমাজের সবার সামনে আমি নিপীড়ক হিসেবে চিহ্নিত হলাম, অপমানিত হলাম, আমার সমাজে আমার অবস্থানটা ছোট হয়ে গেল। এটা জানলো সে। এইটাই হচ্ছে বেস্ট পসিবল সিনারিও। এই যে এই জিনিসটা আমাদের প্রত্যেক পাড়ায় 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 মহল্লায় এটা আমাদের করতে হবে। যদি আমরা করে ফেলতে পারি, আমরা একটা বড় ধরনের অংশকে, এখন যারা স্বীকার করলো না, হুম, তখন আমাদের সমাজের দায়িত্ব পড়ে যায়। সে যেটা বলছে সেটা তো সত্য বলে আমরা মনে করছি, এবং সে সেটা স্বীকার করলো না, তাহলে এটা আমাদেরকে ফার্দার স্টেপে যেতে হবে, আমাদের একটা ক্রিমিনাল প্রসিডিউরে যেতে হবে। জি। হ্যাঁ, জি। এটা অনেকটা হতে, আমরা বলি গ্রাম্য সালিশ হয় না, হ্যাঁ। গ্রাম্য সালিশের মতো, যে গ্রামের সালিশে যদি এটা মিটে যায়, হ্যাঁ, তাহলে রিকনসিলিয়েশনটা দ্রুত হয়, আমরা অনেক সমস্যাকে একবারে সমাধান করে ফেলতে পারি। এটা দাদা একটা কোয়েশ্চেন হলো যে এটা আমরা কত দ্রুত করতে পারবো, বা এটা বাংলাদেশের মানুষ বুঝতে পারবে, এই যে আপনার মুখ থেকে বের হলো বা আমরা বলতেছি এটার জন্য, এটা এটা কত দ্রুত মানে আমরা করতে পারবো? কারণ এটা যত দ্রুত করতে পারবো আমার মানে তত তাড়াতাড়ি আমরা এটা পাঁচটা দ্রুত পিছনে হওয়ার প্রসেস হচ্ছে, প্রফেসর ইউনূসকে বলতে হবে। ট্রুথ অ্যান্ড আচ্ছা। রিকনসিলিয়েশনের প্রসেস, একটা ন্যাশনাল ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিটি থাকবে যারা এটাকে কোঅর্ডিনেট করবে। এটা যদি সরকার থেকে উদ্যোগ নেওয়া হয়, একটা পলিসি তৈরি করে দেওয়া হয়, তাহলে হুম। এটা দ্রুত তো ছড়াই যেতে সময় লাগবে না। আচ্ছা আচ্ছা। আচ্ছা। কিন্তু সমাজকে যদি করতে হয় তাহলে এটা তো সময় লাগবে। কারণ সমাজে আমাদের কারোই ওরকম অথরিটি নাই যে আমরা অথরিটি নিয়ে বলবো সমাজে বিভিন্ন জায়গায় এটা ঘটতে থাকবে, এটা তো আমাদের কারোই ওরকম নাই, হ্যাঁ তাই না? হ্যাঁ। তো
প্রফেসর ইউনূস রাজনৈতিক দলগুলোকে সম্পৃক্ত করে এই প্রসেসটা শুরু করে দিতে পারে, একটা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিটি করে প্রসেসটা কিভাবে হবে, কোথায় বসবে তারা, কারা থাকবে ওই জায়গায়। হ্যাঁ, হুম। এবং এখানে যদি সেটেল হয় তাহলে সেই সেটেলমেন্টের একটা মিনিটস পাঠাবে এই কমিটিতে। আর যদি সেটেল না হয় তাহলে ফার্দার প্রসেসের জন্য এটা কমিটিতে পাঠাবে, তারা ফার্দার প্রসেস করবে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে দাদা, খুবই সুন্দর বলছেন। এটা আমাদের এই শোর একটা হাইলাইট আর কি। আম, সাফায়েত, তুমি কি আম, কিছু কোয়েশ্চেন করবা? আহ, এখন একটা একটা কথা আহ, খুব, আমি বলবো যে বাজারে চালু আছে, যে একটা ঠিক কথা বলবো কি, যে প্রশ্ন, যে আওয়ামী লীগকে কি আবার আসতে দেয়া হবে কি হবে না, মানে এখানে জিনিসটা হচ্ছে গিয়ে যে তাদেরকে কি রিহ্যাবিলিটেট করার সুযোগটা দেয়া হবে কি হবে না, বা তাদেরকে আবার রাজনীতি করার, যেমন এখন উপদেষ্টারাও বলেছেন যে না, আগে কোনো রকমের মানে বিচার না করা পর্যন্ত তাদেরকে ফিরে আসার সুযোগ দেয়া হবে না। তো মানে এই ক্ষেত্রে এখন মানে অ্যাপ্রোচ এখন, যেমন আমি আমি যাদের সাথে আমার কথাবার্তা হয়, আমি কয়েক ধরনের অ্যাপ্রোচ শুনি, যে একটা হচ্ছে গিয়ে না, তাদেরকে একদম সম্পূর্ণ মানে একদম নিষিদ্ধ করে দিতে হবে। আরেকটা হচ্ছে গিয়ে যেটা মানে আরেকটা এরকম মানে স্কুল অফ থট যদি বলি, যে আহ এরকম একটা কথাবার্তা আছে যে না, তাদেরকে এমন একটা পরিস্থিতিতে রাখতে হবে যে বাংলাদেশে যেরকম মুসলিম লীগ আস্তে আস্তে ক্ষয় হতে 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 যে একদম মানে নিশ্চিহ্ন হয়ে গেছে অনেকটা, যে তাদেরও যেন এরকম একটা পরিস্থিতি হয়। তো সেই ক্ষেত্রে, কারণ আমরা তো বলছি যে ঠিক আছে, এখন আমাদের মত প্রকাশের স্বাধীনতা আছে, বা আমরা আবার ওপেন ফিল্ড ফর এভরিওয়ান। হুম। কিন্তু সেই ক্ষেত্রে মানে আমরা যদি অতীতের নজির যদি আমরা চিন্তা করি, যে ঠিক আছে হ্যাঁ, নাৎসি পার্টিকে তো জার্মানিতে ইয়ে করতে দেওয়া হয় না, কিন্তু আবার আমেরিকার মতো জায়গাতে যেখানে একদম ডেমোক্রেসি, এখানেও কিন্তু নিও নাৎসিদের তাদের পদচারণা আছে। তো সেই ক্ষেত্রে আসলে আমাদের মানে অ্যাপ্রোচটা আসলে কি হওয়া উচিত, যে যে ঠিক আছে, একটা আফটার সার্টেন লেভেল তাদেরকে শাস্তি দেওয়ার পরে তাদেরকে কি আবার সুযোগটা দেওয়া উচিত, নাকি তারা একদমই যে তাদেরকে আমরা কোনো রকম স্পেস দিব না, তাদের তাদের কোনো রকম কথা বলার সুযোগ দিব না, যে তারা একদম মানে নিশ্চিহ্ন হয়ে যাক, মানে এখানে এ- আমাদের আসলে মানে অ্যাপ্রোচটা এটা কেমন একটা হওয়া উচিত? রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ আর কি, মানে আমরা তো ইন্ডিভিজুয়াল লেভেলে ফ্যাসিবাদের কথা বললাম, মানে যারা ছোট ছোট যেই কাজগুলো করছে। বাট রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের কি হবে, এটা আই থিঙ্ক সাফায়েত এটাই জিজ্ঞেস করছে। মানে এখানে আমাদের মানে অ্যাজ এ হোল, অ্যাজ এ নেশন, অ্যাজ এ নিউ নেশন, আমরা যদি এখন চিন্তা করি যে ওকে 5ই আগস্ট থেকে বাংলাদেশ 2.0, এইখান থেকে আসলে আমাদের অ্যাপ্রোচটা কেমন হওয়া উচিত টুয়ার্ডস আওয়ামী লীগ? প্রথম কথা হচ্ছে যে আওয়ামী লীগকে যদি কেউ পুনর্বাসিত করতেও চায়, সে পারবে না। হ্যাঁ, আওয়ামী লীগ এতটাই পচে গেছে যে এটাকে আর কোনোভাবে এটা পুনর্বাসন যোগ্য না। হুম, মানে আমরা চাই বা না চাই, কেউ যদি প্রচন্ড চেষ্টা করে, ইন্ডিয়াও যদি প্রচন্ড চেষ্টা করে, আওয়ামী লীগকে সে আর কখনোই বাংলাদেশে স্ট্যাবলিশ করতে পারবে না, সম্ভব না। সে যে গণহত্যাটা করেছে এই জুলাই আগস্ট বিপ্লবের সময়, আমি আগের কথাটা বাদই দিলাম। হ্যাঁ, আয়নাঘর টায়নাঘর ক্রসফায়ার গুম টুম এগুলো বাদই দিলাম। হ্যাঁ, এই এই 3 সপ্তাহের যে গণহত্যাটা করছে, এই গণহত্যার স্মৃতি বাংলাদেশের মানুষের স্মৃতি থেকে যাবে না কখনো। হ্যাঁ, আহ, তো বাংলাদেশে আওয়ামী লীগের এমনিতেও ভালো। এখন ধরেন আওয়ামী লীগ কে আমরা রাজনীতি করতে দেবো কিনা, সে সামনের নির্বাচনটা করবে কি করবে না। হ্যাঁ, এই প্রসঙ্গে আমার যেটা আমার যেটা ব্যক্তিগত মতামত, হ্যাঁ, সেটা হচ্ছে যে আম, একটা ফ্যাসিস্ট দলকে পলিটিক্যাল স্পেস দেওয়ার কোনো কোনো সুযোগ নাই। একটা ডেমোক্রেটিক সোসাইটিতে একটা ফ্যাসিস্ট দলকে পলিটিক্যাল স্পেস দেওয়ার কোনো সুযোগ নেই, একদমই নাই। কারণটা হচ্ছে কি যে, মানে ধরেন আমি কাকে স্পেস দেবো পলিটিক্যাল স্পেস, তাহলে তাকে তো আমার আমার সোশ্যাল কন্ট্রাক্টটা মানতে হবে। তো আমার সোশ্যাল কন্ট্রাক্টটা কি? সোশ্যাল কন্ট্রাক্টটা হচ্ছে যে আমি আমি নির্বাচন দেব, আমি ভোট দিয়ে আমার নেতাকে নির্বাচন করব। আওয়ামী লীগ কি সেটা করতে দেয়? দেয় না। সে তো সোশ্যাল কন্ট্রাক্টটা ভাঙছে। হ্যাঁ, হুম। একবার না একাধিকবার ভাঙছে। সে বাকশাল করার সময় ভাঙছে, তাই না? শেখ মুজিব ভাঙছে। সে আমাদেরকে ভোট দিতে দেয়নি 16 বছর। শুধু ভোট দিতে দেয়নি না, সে তার এই শাসনটাকে টিকায় রাখার জন্য মানে এমন নির্মম নিপীড়ন চালাইছে। এবং এই জুলাই আগস্টের সময় এমন নির্মম ভাবে সে এটাকে সাপ্রেস করার চেষ্টা করছে, হেলিকপ্টার দিয়ে, স্নাইপার দিয়ে, হেলিকপ্টার দিয়ে গুলি করে, স্নাইপার দিয়ে, যেটার 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 তুলনা পৃথিবীর আর কোনো রাষ্ট্রে নাই। তাহলে যেই রাজনৈতিক দল
এটা তো ইভেন ইয়েতে এই যে আমাদের হংকংয়ে যে বিদ্রোহ হলো না, হংকংয়ে তো চায়নাও এটা করেনি, বুঝছে কি? হ্যাঁ, হ্যাঁ। করেনি তো। পৃথিবীতে কোনো দেশ একটা দেশের আভ্যন্তরীণ রাজনৈতিক সংগ্রামকে এইভাবে সাপ্রেস করা, স্নাইপার দিয়ে হেলিকপ্টার দিয়ে গুলি করে, এবং 3 সপ্তাহে 1,000-এর উপরে মানুষ এবং 18,000 মানুষকে আহত, 1,000-এর মতো মানুষকে নিহত, 18,000 মানুষকে আহত করে কি পরিমাণে গুলি ছুটছে তাহলে চিন্তা করে। হ্যাঁ, এবং নিজের দেশের সেনাবাহিনীকে নিজের দেশের মানুষের বিরুদ্ধে লেলায় দেওয়া, এই পর্যন্ত যে যায়, তাকে আমি কেন স্পেস দেব? মানে সে কোন স্পেসে আসবে? সে হুম, কোন হুম, স্পেসে আসবে? সে তো ডেমোক্রেটিক স্পেসে আসবে। সে তো ডেমোক্রেসি মানে না রে ভাই। সে ওখানে আসবে কি করতে আসবে? হ্যাঁ, হুম, হুম। আচ্ছা এখানে কি দাদা, করতে তাহলে আসবে? এই যে হ্যাঁ হ্যাঁ মানে সেক্ষেত্রে আমি সেক্ষেত্রে ডেমোক্রেসির সুযোগ নিয়ে আমি ফ্যাসিবাদ কায়েম করব, মানে এটা হইতে পারে? হুম, সেক্ষেত্রে এখন যদি প্রশ্নটা যদি এরকম আসে যে তাহলে এক হতে পারে যে তারা নাম পরিবর্তন করে একদম নতুন একটা ম্যানিফেস্টো নিয়ে, নতুন তারা চার্টার নিয়ে তারা নতুন একটা দল হিসেবে আসা, তাদেরকে আসার সুযোগ দেওয়া, এটা একটা। অথবা তারা তাদের এক্সিস্টিং সেটআপে তারা যদি তাদের তারা যদি বলে যে ঠিক আছে, ওকে, আমরা শেখ পরিবারকে টোটালি আমরা আমাদের ল্যান্ডস্কেপ থেকে, পলিটিক্যাল ল্যান্ডস্কেপ থেকে বাদ দিয়ে আমরা নতুন করে আবার আত্মপ্রকাশ করতে চাই, মানে সেই মানুষগুলোকে দিয়ে যারা যে ট্রুথ এন্ড রেকনসিলিয়েশনের কথা আমরা বলছি, এখান থেকে যারা উতরে আসলো তাদেরকে দিয়ে আমরা আবার রিলঞ্চ করতে চাই। সেক্ষেত্রে মানে মানে আমি জাস্ট হাইপোথেটিক্যালি এই এই সিনারিও গুলো আমি চিন্তা করছি যে সেক্ষেত্রে মানে অ্যাপ্রোচটা তাদেরকে কি সেই সুযোগটা দেওয়া না, উচিত কিনা। নাম নাম বা কনস্টিটিউশন পরিবর্তন করে যদি আসে তাহলে তো সেটা নতুন দল। হ্যাঁ, জি একদমই সেটা নতুন দল, তাকে আমরা আমরা নতুন দল হিসেবে ট্রিট করব। তার কনস্টিটিউশন দেখব, তার তারা তখন আসবে। এখন একটা যদি নতুন দল করে কেউ আসতে চায়, তাকে তো বাদ দেওয়ার কোনো সুযোগ থাকে না আর কি। একটা জি ডেমোক্রেটিক সোসাইটি। হ্যাঁ, এটার মধ্যে হয়তো আওয়ামী লীগের কিছু লোকজন থাকবে। মানে ধরেন, মুসলিম লীগ তো শেষ হয়ে গেছে, মুসলিম লীগের লোকজন কি বিএনপির মধ্যে আছে না? হ্যাঁ আছে, আছে অন্য তো। দলে আছে। হ্যাঁ, হ্যাঁ, শেখ মুজিব তো নিজেই মুসলিম লীগের লোক ছিল, তাই না? হ্যাঁ। জি তো সেই রকম আর কি। তো তো দাদা, আওয়ামী লীগ, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, এই যে এই রিলেটেড আমি আলোচনার শেষ মধ্যে। করে নিই, জি। একটু, তাহলে কমপ্লিট হবে। হ্যাঁ, আওয়ামী লীগের যে পলিটিক্যাল হেরিটেজ, পলিটিক্যাল ক্যাপিটাল এবং পলিটিক্যাল লিগেসি, এইটা থাকবে না, সোজা জি হিসাব। হ্যাঁ, মানে বিএনপি তো বলে না আমরা মুসলিম লীগ থেকে জন্ম নিচ্ছি, আওয়ামী লীগও বলে না আমরা মুসলিম লীগ থেকে জন্ম নিচ্ছি, তাই না? হুম, তার রাইট। লিগেসিটা শেষ। তো সেই রকম তার লিগেসি এবং পলিটিক্যাল ক্যাপিটাল এটা শেষ, এটা শূন্য। জি, জি। বলেন। আচ্ছা, না, গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন হলো, আপনি এই জিনিসটা আগেও টাচ করছেন, সেটা হলো যে আমরা তো চাই একটা সোসাইটির মধ্যে, আপনি দেখবেন প্রতিটা ডেমোক্রেটিক সোসাইটিতে একটা দুটা প্রধান দল থাকে, প্রধান বিরোধী দল থাকে, যারা চেক অ্যান্ড ব্যালেন্স করে সবসময় আপনাকে। তো সেটা আমরা আমরা তো বিএনপি কেও, বা বিএনপি কেন, যে কোনো একটা স্পেসে এরকম যে একাই নির্বাচন করলো, জিতে গেল এবং তার সব গ্যারান্টেড, এরকম তো হইতে দিতে পারি না। তো সেই বেলায় আমাদের তো একটা একটা অল্টারনেট স্পেস লাগবে, যারা আপনার বিএনপি বলেন বা যেই কোনো যেই দলই আপনার এখন পপুলার, তাদেরকে চ্যালেঞ্জ করতে পারবে। এটার সলিউশন কি কোনো কিছু আছে কিনা? এটার সলিউশন কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, এটার সলিউশন অলমোস্ট হয়ে গেছে, মানে আমরা অনেকগুলো প্রবলেমের সলভ করে ফেলছি। যেমন ধরেন, আপনি কি আর এই নিপীড়ক এই পুলিশ কি আর কোনোদিন নিপীড়ক হবে? বাংলাদেশের পুলিশ আর কোনোদিন নিপীড়ক হতে পারবে? না, যদি আমরা, কোনোদিন পারবে না। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, কোনোদিন আর তারা এটা হইতে পারবে না। মানে তা সেটা সে হয়ে গেলেই সেই চিত্র ভেসে আসবে, ওই যে পা উপর দিকে মাথা নিচের দিকে করে ঝুলায় রাখার, এবং সবগুলো থানা ছেড়ে যান নিয়ে পালায় যাওয়ার। হ্যাঁ, এবং আর্মির কাছে আশ্রয় খোঁজার। প্রচুর পুলিশ তো মারা গেছে, কে হিসাবটা দিচ্ছে না, কিন্তু আমি শুনলাম যে 200-র বেশি পুলিশ নাকি মারা গেছে। হ্যাঁ, তো ঠিক সেই রকম আহ বিএনপিও কি আর আওয়ামী লীগ হয়ে উঠতে পারবে? তার মাথার মধ্যে সবসময় থাকবে শেখ হাসিনার পলায়ন। হ্যাঁ, তাকে পালাতে হয়েছে এই বাংলাদেশে। হ্যাঁ, তো তার মাথার মধ্যে এটা থাকবে। সো সে সেটা চিন্তা করেছে, এই জুলাই আগস্ট বিপ্লব কিছু আমাদের মৌলিক পরিবর্তন করে দিয়েছে, যেটা আর পেছনে ফিরে যাবে না কখনো। হ্যাঁ, যেমন পুলিশ আর নিপীড়ক হতে পারবে না, এবং কোন রাজনৈতিক দল আর শেখ হাসিনা হয়ে, এবং কোন রাজনৈতিক দল আওয়ামী লীগ হয়ে উঠতে পারবে না, এবং কোন রাজনৈতিক নেতা শেখ হাসিনা হয়ে উঠতে পারবে না। উঠেছে না হয়, লেটস হোপ দ্যাট, লেটস আচ্ছা, লেটস হোপ ফর ঠিক দ্যাট। আছে তাহলে।
তো দাদা আমরা একদম শেষের দিকে চলে আসছি, একটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন করে শেষ করব। আর ওই আপনার কিছু ইসের উপন্যাস, তারপর ওইগুলোর ব্যাপারে ছোট কয়েকটা কোয়েশ্চেন আছে। সেটা হচ্ছে এই যে পুলিশের ব্যাপারে যে আপনি এই মাত্রই বলতেছিলেন, ওয়ান অফ দ্য বেস্ট ভিডিও আপনি মেক করছেন। এই যে এই ভিডিওটাতে আপনি যে এই কথাগুলো বললেন, আমি এটা পার্সোনালি এত নেই কেন জানেন? কারণ হচ্ছে আমি পার্সোনালি আমি চাই না, ধরেন একটা আমি আমি একটা বাংলাদেশে একটা সম্মানিত লোক, আমার একটা অবস্থান আছে, আমি সম্মানিত না হলেও আমি বাংলাদেশের নাগরিক, আমি রিক্সা দিয়ে যেতেছি, এটা আমাকে যে কেউ কিন্তু পুলিশ আমার কলারে ধরতে পারে, অথবা আমার একটা ধরেন গালি দিতে পারে। আমার একটা সমাজের মধ্যে, ধরেন আমি নারায়ণগঞ্জের ছেলে, নারায়ণগঞ্জের মধ্যে অনেক বড় গুন্ডাও আমাকে এটা সাহস করতে পারবেন না, কারণ আমরা স্থানীয়, আমাদের একটা মানে মান সম্মান আছে। পুলিশ কিন্তু এটা আমাকে করতে পারে, এবং এটা আমার সবসময় মনে হতো যে আমি কোন একটা দেশের মধ্যে থাকি, যে একটা দেশের পুলিশ আমাকে এইভাবে ট্রিট করতে পারে। আমাকে করতে পারে কেন? বাংলাদেশের যে কোনো নাগরিককেই যে কোনো সময় এই ধরনের একটা গালি দিতে পারে, তার এবং এটা করে তারা আমাদের নিয়মিত, ঠিক আর্মির আছে। অফিসারদেরকে তো রাস্তাঘাটে করছে এখন। হ্যাঁ। তো এদের যেই আহ, মানে যেই মানে যেই অবস্থাটা ছিল সেটা আপনি অনেকটাই ব্যাখ্যা করছেন। এটা কি কোয়েশ্চেনটা হলো যে কি, এই যে কলোনিয়াল যেই মানে যে বিহেভিয়ারটা, যে একটা 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 জনগোষ্ঠীকে নিয়ন্ত্রণে, যাদেরকে সাবজুকেট করে রাখার জন্য এরকম একটা পুলিশ দরকার আমার, এরকম। এবং আবার এবার আপনি এটাও ব্যাখ্যা করছেন যে বাংলাদেশের পুলিশ যখন 71-এর পরে এটাকে রিফর্ম করা হলো, এদেরকে ব্যারাকে আলাদা রাখা হলো, এদেরকে আলাদাভাবে ট্রিট করা হলো। আপনি খুব সুন্দর করেই করছেন, আমি ওটা ডিটেলে গেলাম না। আহ, আপনার কি মনে হয় যে যে কলোনিয়াল যে আইন কানুন যে মাইন্ডসেটটা, এটা কি আমাদের চেঞ্জ করা উচিত না? যে বাংলাদেশের পুলিশের রিফর্মের যেসব আইডিয়া আপনি দিয়ে দিছেন। তা তো বটেই, তা তো বটেই, তা তো বটেই। আরো একটা জিনিস কি জানেন, মানে আমি যখন কমিউনিস্ট পার্টি করি, কমিউনিস্ট পার্টি যারা করে তাদেরকে ওই ইলামিত্রের ঘটনাটা, ইলামিত্রের উপরে নির্যাতনের ঘটনাটা শেখানো হয়, পড়ানো হয়, ইয়ে হুম। করানো হয়। তো আমাদেরকে যখন এটা পড়ানো হলো, আর কি, ইলামিত্রের ঘটনাটা পড়ানো হলো, এবং আপনি কি জানেন যে ইলামিত্রকে কিভাবে ইয়ে করা হয়েছিল, কিভাবে নির্যাতন করা হয়েছিল, এটা জানেন? হ্যাঁ, এটা শুনছি, বাট এখন আপনি ভয়ঙ্কর বলেন আবার। ভয়ঙ্কর ভয়ঙ্কর যৌন নির্যাতন করা হয়েছিল, তার যৌনাঙ্গে গরম ডিম ঢুকায় দেওয়া হয়েছিল, হ্যাঁ। তো আমি তখন ইয়াং, আর তখন আমার 18 বছর বয়স, হ্যাঁ। এবং আমাদেরকে যেই কমরেড পড়াচ্ছিলেন, আমি ওনাকে বললাম যে আচ্ছা, আমরা কি জানতাম যে কে নির্যাতনটা, কোন দারোগাটা নির্যাতন করছে? বলছে, হ্যাঁ হ্যাঁ, জানতাম, অমুক দারোগা। তা আমি বললাম যে পার্টিতে একটা কমরেড নাই, ওই দারোগাকে খেয়ে দিল না কেন? মানে আমি যদি তখন পার্টি করতাম সত্যিকার অর্থে, আমি যদি তখন সিপিবির মেম্বার হতাম, আর ইলামিত্রের এই ঘটনা ঘটতো, আমি ওই দারোগাকে আমি নির্মমভাবে একা হাতে নিজে হাতে খুন করতাম, নির্মমভাবে, হ্যাঁ। এবং আমি এটা করতাম, আমি এটা ঘোষণা দিই, করে আমি ঘোষণা দিতাম যে আমি এটা করছি, হ্যাঁ। তো সবাই কি বলেন, কি বলেন, কি বলেন, আমি বললাম হ্যাঁ আসলেই তো। এবং ইনফ্যাক্ট আমাকে যদি কোনো পুলিশ ঢাকার রাস্তায় থাপ্পড় মারতো, আমি হুম। ওর হাত কেটে ফেলতাম। ওকে চান্স পেলে আমি ওর পিছনে পিছনে ঘুরতাম, ও কোথায় যায় আমি এটা দেখতাম। আমি 10 দিন দরকার হলে ঘুরতাম, তারপর আমি চান্সে পেলে ওর আমি হাত একেবারে কোপ দিয়ে ফেলে দিতাম স্ট্রেট, হ্যাঁ। তো এই কাজগুলো না করলে তো এরকম নিপীড়ক তো হবেই। মানে যদি নিপীড়ককে নিপীড়ন করার সুযোগ দেন কন্টিনিউয়াসলি, উইদাউট মানে উইদাউট এনি রিটালিয়েশন, সে চিন্তা করবে না যে আমি এই কাজটা করতেছি, আমাকে কোনো ধরনের কনসিকুয়েন্স ফেস করতে হবে না, তাহলে তো সেই জায়গায় যাবেই, হ্যাঁ, হ্যাঁ, ঠিক। তাহলে তো সেই জায়গায় যাবেই। না না, হুম। সেক্ষেত্রে ওটা কি আবার ইয়ে করে না, মানে এক্সট্রা জুডিশিয়াল অ্যাক্টিভিটিস কে ওটা এনকারেজ করে না? কোনটা? যে কোপ দিয়ে হাত ফেলে দিলাম? হ্যাঁ, ধরুন আমি আমি নিজে আমি আমি আইন নিজের হাতে তুলে নিলাম। আইন তো আমার আমার নাগরিক অধিকার তো আইন দেখলো না, সাফায়াত। আচ্ছা। হ্যাঁ, আমার নাগরিক অধিকার তো দেখলো না, মানে আমার কমরেডকে, সে একটা রাজনৈতিক সংগ্রাম করতে গেছে এবং তাকে ধরে আনা হলো, তাকে কোর্টে তোলা হলো না, তার আগে তার যৌনাঙ্গে গরম ডিম ঢুকায় দাও, হ্যাঁ। তো এটা কি এক্সট্রা জুডিশিয়াল না? জুডিশিয়াল তো। তো তুমি তো আগে স্টেপ ইন করলা ওই ডোমেইনে, যেটা এক্সট্রা জুডিশিয়াল। তো আমি তো তোমার সাথে এক্সট্রা জুডিশিয়াল স্পেসে যেয়ে ডিল করবো, হ্যাঁ, হ্যাঁ। আমার আমার কথা কিন্তু খুবই সিম্পল, এবং আমার তো এখন বয়স হয়ে গেছে, তো আমি আমি আমার ক্ষুদ্র ভ্রাতাদেরকে এটা বলি, যে
যে সত্যিকার অর্থে তোমার যদি কেউ থাপ্পড় মারে, কোনো পুলিশ অফিসার তার তার ইয়ে দিয়ে, তার হ্যাডম দিয়ে যদি থাপ্পড় মারে, তাহলে তুমি তার হাতের কোপ দিয়ে হাত ফেলাই দিবে স্ট্রেট ওয়ে। এবং এটা যদি করতে পারো দুই একটা জায়গায়, তাহলে দেখবা সোজা হয়ে গেছে। হ্যাঁ, এবং এদেরকে সোজা করার আর অন্য কোনো রাস্তা নাই। এই যে পুলিশ যে এত এখন যে পুলিশ যে এত ইয়েতে নামলো, এত মাথা নিচু করে চলে, কি জন্যে? কি জন্যে? ওই যে 200 পুলিশকে যে পিটায় মারছে, এই জন্য। এবং এটা জরুরি ছিল। হ্যাঁ, 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 পুলিশ যে নিপীড়ন করছে হ্যাঁ। এই 15 বছর ধরে, তার শাসনের যে একটা অন্যতম প্রধান হাতিয়ার হয়ে উঠছিল, তার তো এটা প্রাণ না, এটা প্রাপ্য। তো তুমি তো আমার সাথে এক্সট্রা জুডিশিয়াল জি স্পেসে যে ডিল করছো, তো আমি তো ওদের দাদা, সাথে এক্সট্রা কিছু জুডিশিয়াল স্পেস। নুয়ান্স ব্যাপার কি করা যায়? যেমন ধরেন এই জায়গায় যদি একটা পুলিশ আমাকে ধরে, আমাকে কিন্তু স্যার করে বলে, মানে, এবং আপনি জানেন যে বাংলাদেশে আপনার শুরু হয়েছে যে বিমানবন্দরে এই যারা রেমিটেন্স যোদ্ধা তারা ফেরত আসলে তাদেরকে স্যার করে বলতেছে। ছোট্ট একটা ব্যাপার, কিন্তু সিগনিফিকেন্স দেখেন আপনার। আপনি সেবা দিতেছেন, পুলিশ একটা সেবা প্রদানকারী সংস্থা, বা যে কোনো বা সরকারি সংস্থাগুলি সেবা। আপনি বলে দিতেছেন যে ও তোমার স্যার না, মানে বরঞ্চ দেশের নাগরিক যে সেই হলো স্যার, তাকে বলো। এগুলা কি কোনো হেল্প করবে? কারণ ওই যে আমি বললাম যে কলোনিয়াল মাইন্ডসেট, আপনার যেই ওই যে আপনার অত্যাচার এটা তো একটা জিনিসটাই অত্যাচার। একটা স্টেপ, এইটা দিয়ে তো আর হবে না। মানে এটা তো পুরো কাঠামোটাকে খোল নলচেটা পাল্টে দিতে হবে। হ্যাঁ, যেমন আমি যেটা প্রপোজ করি সেটা হচ্ছে বাংলাদেশের পুলিশকে প্রাণঘাতী অস্ত্র দেওয়া যাবে। হ্যাঁ, তো এটা খুব ইম্পর্টেন্ট কোনো একটা। প্রাণঘাতী অস্ত্র দেওয়া যাবে না বাংলাদেশের পুলিশের হাতে। হ্যাঁ, হ্যাঁ, পারলে তুমি পুলিশিং করো। পুলিশিং তো একটা মহান পেশা, তাই না? মানুষের তো রেসপেক্ট পায় পুলিশ, তাই না? হ্যাঁ, হ্যাঁ, আর এরা ঘৃণা অর্জন করে, তার হাতে অস্ত্র আছে সেই জন্য। হ্যাঁ, হ্যাঁ, আপনি দেখছেন ওই যে ওই সময় এই যে কিছু ইয়াং পুলিশ কনস্টেবল সে অস্ত্র নিয়ে কি হ্যাডম, হ্যাঁ, গুলি করতেছে, আয় আমরা 2 লক্ষ পুলিশ আছি, এই দেখে নেবো, এই করবো সেই করবো বলতেছিল না? হিরোর হুম? মতো এরকমই করতেছে, মানে হ্যাঁ, ভাবটা কি মানে মুভিতে অভিনয় করতেছে এরকম ওই লাগে। সবাই হচ্ছে হ্যাঁ, কি ওই যে তামিল সিনেমা দেখে সবাই আর এই হিন্দি সিনেমা দেখে সিঙ্গাম হয়ে গেছে সবাই। সিংহাম হ্যাঁ, সিংহাম সিংহাম ওই যে পিছন দিয়ে ঢুকে দিতে হবে, ওই টাঙ্গায় তুলতে হবে। আমি তো এটাকে সবসময় বলি, বাংলাদেশের যারা রাজনীতি করতেছে, হ্যাঁ, যারা আন্দোলন করছে, তারা তো কেউ ওন করে না যে পুলিশকে টাঙায় রাখছে। আমি তো বলি ঠিক করছে, ভালো কাজ করছে। এটা আমি ওন করি, কেউ যদি ওন না করে। না হ্যাঁ, অবশ্যই এটা আমরাও অন করি, আপনার সাথেই আছি। হ্যাঁ, 100% ঠিক আমাদের বলছেন। গ্রুপে তো তখন আলাপ হয়েছিল, তাই না? হ্যাঁ, এটা পুলিশ টাঙায় রাখছে, আমি বলছি যে না, মনে আছে না? জি, আমি জি, বলছি জি। না, এটাকে ওন করতে হবে, অন এটা করতে হবে। বিপ্লবী সহিংসতা, এটাকে ওন করতে হবে আমাদেরকে। ঠিক হ্যাঁ, হ্যাঁ। করছে, ভালো কাজ করছে, আরো টাঙায় রাখো। হুম। না, না, এটা এটা অবশ্যই। না, এটা এই আপনার আসলে একটা ইসের মধ্যে আপনি দেখেন সব ধরনের চরিত্র, এই যে আপনি যে একটা বিপ্লবী চরিত্র আনছেন, আবার আরেকজন আরেকটা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এইভাবে তো অনেকে চিন্তাই করতে পারে না। আপনি যেরকম বলতেছেন না, এটা কইরেই ফেলতে হবে, এই জ্বালাই দিতে হবে ওদের, আর উল্টা টাঙ্গাই, এরকম লোক দরকার আসলে। মানে না হলে কিন্তু হয় না, মানে না হলে হইতো না যে আমরা তো সুন্দর বিপ্লবটা দেখলাম হ্যাঁ, এই। ওই যে বিটিভি জ্বালাই দিছে, অমুক করছে তমুক করছে, অনেকে তো এটাকে ওন করতে, আমি বলছি ঠিক আছে, আরো করবে, আরো আরো করবে। জ্বালাইতে হ্যাঁ, হবে। হ্যাঁ, মনে আছে হ্যাঁ, আমাদের এটা, এবং স্পষ্ট মনে আমি আছে। আমি প্রথমে বলছিলাম যে যত ভার্চুয়াল অ্যাসেট আছে সব প্রত্যেকটা অ্যাটাক করে সবগুলোকে ডাউন করে দিতে হবে। হুম, মনে হুম। আছে না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ইয়ের যত ভার্চুয়াল অ্যাটাক আছে আছে। এবং সাফায়াতের সাথে আবার ওই আলাপের কথা গেলাম না আর কি। ওইটা ওইটা গেলাম না, কিন্তু মির্জা বুঝতে পারছেন আমরা কি কোন দিকে আলাপ করছিলাম, হ্যাঁ, সেটা তো হ্যাঁ, আর হ্যাঁ, হ্যাঁ। আলাপ না করি আর কি। জি, জি। আচ্ছা, তো দাদা আমরা শেষ পর্যায়ে তবে একটা ওইটা কিন্তু এক্সিকিউট করতাম, যদি হাসিনা না পড়তো, ওইটা এক্সিকিউট হ্যাঁ করতাম। জানি আপনি মানে আমাদের আরো প্ল্যান ছিল যে আসলে কি সত্যি কথা বলতে কি, আমি আমি একটা সিরিজই লিখবো, বুঝছেন, আপনার অবদান, তারপর এগুলো এগুলো কিন্তু আমরা আমরা কিন্তু অত অ্যাপ্রিসিয়েট আমরা নিজেরা জানি। হোয়াট আমি জানি আপনি কি করছেন, বুঝছেন, আপনি আন্দোলনের কে বা কি, কিন্তু অনেক মানুষেরই কোনো, মানে হ্যাঁ আপনি বহুদিন ধরে করছেন, আমাদের বাট এই গ্রুপটা যে কি আন্দোলনের ছিল, বিষয়টা হ্যাঁ। আমাদের গ্রুপটা যে কি রোল প্লে করছিল, এটা কিন্তু কেউই জানে না। মানে কেউ কি জানে যে আমাদের আসলে একটা গ্রুপ ছিল? লেখছে, আমরা তো অত প্রচার করি না, এটা তো এরকম ভাবে পাই নাই, বাট এটা আসলে না ওইভাবে নাই, এটা ওইভাবে আসলে নাই। আমি না, যেমন আমি অনেক আগে মনে আছে আমি একটা মুভি দেখেছিলাম, ওই যে রিক্রুট, এখানে ইয়ে ছিল, আল পাচিনো ছিল। হুম। এই যে সিআইএ এর রিক্রুটমেন্ট নিয়ে একটা, মানে তাদেরকে কিভাবে রিক্রুট করা হয় সিআইএ এর অপারেটিভদের, কিন্তু ওখানে আল পাচিনোর একটা একটা ডায়লগ থাকে, সে যখন নতুন রিক্রুটদের সাথে কথা বলছে যাদের তারা সিআইএ তে ঢুকেছে, বলেছে যে
our failures are public, our successes are not. তো আমি সবসময় জিনিসটাকে ওইভাবেই চিন্তা করি যে ঠিক আছে, একটা আলহামদুলিল্লাহ আমাদের ওই আমাদের গ্রুপটা যদি এফোর্টটা। না থাকতো, ওই গ্রুপটা যদি না থাকতো, আমরা এত সাকসেসফুলি পৃথিবীর বিভিন্ন দেশে প্রতিবাদ সমাবেশগুলো সংগঠিত করতে পারতাম না, হ্যাঁ। অর্গানাইজড ওয়েতে। হ্যাঁ, জি। কোঅর্ডিনেট করতে পারতাম না। হুম। তারপর আরো অনেক কাজ আছে যেগুলো আর অনেক আসলেই জি। আমরা করতে পারতাম না। হ্যাঁ, ঠিক ঠিক। তো দাদা, এই যেই আপনার যেই কি বলে আহ, সামনে যে উপন্যাসটা প্রকাশিত হইতেছে সেটা নিয়ে একটু বলেন আমাদের। আচ্ছা, মানে এটা তো আসলে আমি তো বলছিলাম যে এবং এখনো বলি যে আমি আসলে বাংলায় আর লিখবো না। তো আমার ইংরেজি তো, আমি তো ইংরেজি মিডিয়ামে পড়িনি। হ্যাঁ, ইংরেজিতে যে খুব লেখালেখি করছি তাও না। তো সেই জন্যে আমাকে একটা দীর্ঘ একটা ট্রেনিং প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়েছে, ক্রিয়েটিভ রাইটিং কোর্সের মধ্যে দিয়ে যেতে হয়েছে। আমি এখনো করি ক্রিয়েটিভ রাইটিং কোর্স, এবং প্রত্যেক দিনই শিখি প্রায়। হুম। আমি সপ্তাহে 2 দিন করে কোর্স করি, 1.5 ঘন্টা ধরে ক্লাস করি, সপ্তাহে 2 দিন ক্রিয়েটিভ রাইটিং। তো এই কোর্সের মধ্যে দিয়ে আমি আসলে একটা উপন্যাস লেখা শুরু করছিলাম কোভিডের সময়, সেটাকে শেষ করি। এবং এটা একটা ভালো উপন্যাস হয়েছে। এখন আপনি বলতে পারেন যে উপন্যাস কেন লিখতে গেল, আমি তো কখনো উপন্যাস লিখিনি। এটা একটা সায়েন্স ফিকশন আছে, তো উপন্যাস হিসাবে এটাই প্রথম। আমি উপন্যাস বলবো না, আমি এটাকে ফিকশন বলবো। সেটা হচ্ছে যে আপনারা নিশ্চয়ই স্বাধীনতা উত্তর বাংলাদেশ পড়ছেন। হ্যাঁ। হ্যাঁ, স্বাধীনতা উত্তর বাংলাদেশে দেখবেন যে এটা স্টোরি টেলিংটা ডিফারেন্ট, হিস্ট্রি বই, ইতিহাসের বইয়ের মতো না। এটা গল্পের মতো, থ্রিলারের মতো আগায় চলে আর কি। হ্যাঁ, হুম। তো মানুষ গল্প শুনতে পছন্দ করে। তাহলে আমি প্রথমে ঠিক করলাম আমি ইংরেজি লিখবো। তাহলে আমি ইংরেজিটা কার জন্য লিখবো? আমি ইংলিশ স্পিকিং অডিয়েন্সের জন্য লিখবো। তাদেরকে আমি কি বলবো? তারা কেন আমার কথা শুনতে চাইবে? আমি তাদেরকে বলবো বাংলাদেশের ন্যারেটিভ, বাংলাদেশ অ্যাজ এ কান্ট্রি, আমাদের ভ্যালুস, আমাদের হিস্ট্রি, আমাদের স্ট্রাগল, হ্যাঁ, আমাদের হিরোইজম, যেটা কখনো পশ্চিম দেখেনি, সেটাকে আমি বলবো। সেটাকেই গল্পের মতো করে বলা। হ্যাঁ, তো আমার এই প্রথম বইটা উম, দিয়ে আমার মনে হয় পশ্চিম বাংলাদেশকে, আমাদের রাষ্ট্রকে, আমাদের ভূখণ্ডকে নতুন করেছি। হ্যাঁ, তো এই গল্পটা গল্পটা আমারই গল্প, আমারই জীবনের, আমারই বেড়ে ওঠার গল্প। হ্যাঁ, আমারই স্ট্রাগলের দাদা, গল্প। এটা ইংরেজিতে হবে না? হ্যাঁ, এটা ইংরেজিতে। আচ্ছা আচ্ছা। আর নাম ঠিক করছেন আপনি? আহ, নাম নাম ঠিক হয়েছে। না, নাম ঠিক হয়েছে। আমি এটাকে আম, মানে এটাকে বাংলায় বললে এরকম হবে যে আহ, গল্পটা এরকম, সেটা হচ্ছে বলি আর কি যে আহ, কোভিডের সময়, কোভিডের শুরু হলো, ওই লকডাউন শুরু হলো। ওই সময় আমি যেখানে থাকতাম আমার অ্যাপার্টমেন্টের মধ্যে একটা ইঁদুর ঢুকে পড়ে, ছোট্ট ইঁদুর। এবং এই ইঁদুরটা আমার সাথে থাকতো, এবং এই একই ঘরের মধ্যে, একই অ্যাপার্টমেন্টের মধ্যে। তো ওই ইঁদুরের সাথে আমার একটু খাতির হয়ে যায়। হ্যাঁ, উম, ওকে আমি গল্প বলতাম, মানে আমার নিঃসঙ্গ সময় আমি বিভিন্ন গল্প ওকে বলতাম আর কি। এবং শুনতো, কিন্তু বসে থাকতো। হ্যাঁ, বসে থেকে থেকে শুনতো। মানে শুনতো মানে কি, মানে আমি বলে যাচ্ছি ও বসে থাকতো আর কি। ওকে খাবার দিতাম, আমি সকালবেলা উঠলে আমি যেখানে বসতাম সেখানে এসে ও বসে থাকতো শোনার জন্য কিছু, আমি কিছু বলি কিনা। তো এক ধরনের একটা অদৃশ্য কানেকশন তৈরি হয়েছিল। তো উপন্যাসটা এটাই। আমি তাকে আমার গল্প বলি, আমার জীবনের গল্প বলি, আমার বাংলাদেশের গল্প বলি, আমার স্ট্রাগলের গল্প বলি, হাসিনা বিরোধী লড়াইয়ের গল্প বলি। অনেক ইস্যুজ আছে এটার মধ্যে, আকরামের হত্যাকাণ্ড আছে। হ্যাঁ, তারপরে মুক্তিযুদ্ধ আছে, মুক্তিযুদ্ধ বলিনি অবশ্যই, এটাকে আমি সিভিল ওয়ার বলছি। 71 আছে, এরশাদ বিরোধী আন্দোলন আছে, আমার ছাত্র জীবন আছে। তো আসলে হয় কি, আমি যখন আমার ছাত্র জীবনটা বলছি, আমি আসলে ওই সময়টাকে ব্যাখ্যা করতেছি। জি। হ্যাঁ, ওই সময়ের ন্যারেটিভটা দিচ্ছি তাকে। তো এরকম করে 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 গল্পটা আগায় আর কি। হুম, এবং ফাইনালি শেষ হয়। জি। তো এটা সামনের মাসে আসবে, অপেক্ষা করেন। হ্যাঁ। তো আমাদের দর্শকরা, আপনারা তো শুনলেন পিনাকিদার মুখে, আপনারা সবাই আশা করি এটা এই বইটা একটা মানে সংগ্রহ করার চেষ্টা করবেন এবং সবাই পড়বেন এবং এটাকে প্রমোট করবেন আমরা আশা করি। দাদা, আপনার শেষ কোয়েশ্চেন,
এটা আমার কাছে মনে হলো যে আপনার এই বইয়ের গল্পের সাথে একটু কানেক্টেড। সেটা হলো যে আমরা রিসেন্টলি দেখতে পেতেছি অনেকে এটাকে বলে দ্বিতীয় মুক্তিযুদ্ধ যুদ্ধ। এবং টু সাম এক্সটেন্ট যারা 71 দেখছে তারা বলছে এটা মানে অল্প সময়ে এত ইন্টেন্স যুদ্ধ তারা কমই দেখছে। এবং কিছু কিছু ডিফারেন্স আছে, যেমন ওই সময় তো মানুষের হাতে অস্ত্র ছিল, 71-এ মানুষ ট্রেনিং নিয়ে অস্ত্র করে, এখানে মানুষ শুধু বুক পাইতে দিছে, পাথর হাতে লাঠি হাতে ইয়াং ছেলেরা যুদ্ধ করছে। তো আমি এটাকে বলি তৃতীয় মুক্তিযুদ্ধ, কারণ হলো আপনার দেখেন আমরা 47 একবার ব্রিটিশ দেশে স্বাধীন হলাম, এই 47-কে সম্পূর্ণভাবে ডিজোন করে 71 মানে আপনার 71 যারা ওন করে তারা পুরো 47-কে আপনার অমিট করে ফেলে। আবার 24-এর অনেকের আবার প্রবণতা দেখতেছি তার 71-কে ডিজোন করার একটা প্রবণতা আছে। অথচ প্রতিটা ইতিহাস কিন্তু আমাদের গর্বের ইতিহাস, অত্যন্ত আমাদের জনপদের গর্বের ইতিহাস। আপনি যেটা খুব ভালো করে জানেন, আপনি ইতিহাস পড়ছেন। আমাদের আসলে এই মানে কিভাবে এটা কি আপনি বলবেন আমাদের কিভাবে ওন করা উচিত আমাদের ইতিহাসগুলোকে, যে কোনোভাবেই যাতে এটাকে অমিট না করা হয়। এই পাকিস্তানের আন্দোলনও আমাদের ইতিহাস, 71-এর মুক্তিযুদ্ধ আমাদের ইতিহাস, 24-এর ভারত বিরোধী যুদ্ধ আমাদের ইতিহাস। এটা আপনি কিভাবে দেখেন? না, তা তো বটে, তো পার্ট অফ আওয়ার হিস্ট্রি, আমি তো চাইলে এটাকে মুছে দিতে পারবো না। কিন্তু এটা ন্যারেটিভটা কি হবে? হ্যাঁ। হ্যাঁ, যেমন আমি আসলে 71-কে আমি মুক্তিযুদ্ধ বলি না। হ্যাঁ, আমার উপন্যাসেও আমি এটাকে মুক্তিযুদ্ধ বলিনি। আহ, আমি বলি যে বাংলাদেশ বিচ্ছিন্ন হয়েছে একটা সিভিল ওয়ারের মধ্যে দিয়ে। হ্যাঁ, আমি তখনই সেটাকে মুক্তিযুদ্ধ বলবো যদি আমাদের সত্যি মুক্তি ঘটে। যদি আমার মুক্তি না ঘটে একটা যুদ্ধের মধ্যে দিয়ে, আমি সেটাকে আন্দাজে মুক্তিযুদ্ধ বলে তাকে মহিমান্বিত করবো কেন? হ্যাঁ। হ্যাঁ। সো এই ন্যারেটিভ গুলো কিভাবে হবে? তো এই ন্যারেটিভ গুলো দাঁড়াবে, এটা তো একদিনে দাঁড়াবে না, এটা অনেক অনেকের প্রচেষ্টার মধ্যে দিয়ে আস্তে আস্তে এই ন্যারেটিভটা দাঁড়াবে। যদি আমার এই আহ, শুরুটা যদি কাজে লাগে, তাহলে 1971 একটা সিভিল ওয়ার হিসাবেই থাকবে, ইতিহাসে প্রতিষ্ঠিত হবে। আমার মনে হয় এটাই সবচেয়ে পসিবল আউটকাম 71 নিয়ে। 71 আসলে মুক্তিযুদ্ধ হিসেবে থাকবে বলে আমি মনে করি না। 2024 এইটা বিপ্লব হিসাবেই এটাকে আহ, পরিচিত হবে। এটা রাষ্ট্র বিপ্লব হিসাবেই পরিচিত হবে। আম, এটার আউটকাম যেটাই হোক। হুম। আম, কিন্তু এই ন্যারেটিভ গুলো তো লিখতে হবে। জি। এই ন্যারেটিভ ফোরটি গুলো সেভেন আমাদেরকে বলতে হবে। 47 সম্পর্কে আপনার আছে কি হবে? আমি তো বলি 47 হচ্ছে ফার্স্ট রিপাবলিক। 47-কে আমাদের অবশ্যই ওন করতে হবে। পাকিস্তান পাকিস্তান প্রতিষ্ঠা, এটা আমাদের একটা গৌরবের লড়াই, জমিদার বিরোধী আন্দোলনের মধ্যে দিয়ে পাকিস্তানের প্রতিষ্ঠা, এবং এটাকে আমাদের অবশ্যই ওন করতে হবে। আম, এবং 1971, 1971-এর তো অনেক ইমপ্লিকেশন আছে। হ্যাঁ, 1971টা হয়েছিল জন্যেই হাসিনার ফ্যাসিবাদটা হতে পারলো। হ্যাঁ, 1971 হয়েছিল জন্যেই ভারতের এই আধিপত্যটা আমাদের উপরে 15 বছর ধরে চেপে থাকলো। হ্যাঁ, মানে 1971 যদি না হতো এই কাজগুলো কিন্তু হতো না। হ্যাঁ, হুম, হুম, হুম। তো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। আমরা 71-এর আগে ফিরে যেতে পারবো না, কিন্তু আমাদের সবসময় মাথায় রাখতে হবে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব সবসময় বিপদের মধ্যে থাকবে। হুম, জি। একটা ছোট রাষ্ট্র হিসেবে ভারতের মতো একটা বিশাল বড় রাষ্ট্র, আগ্রাসী রাষ্ট্র, শুধু বিশাল বড় রাষ্ট্র না, একটা আগ্রাসী রাষ্ট্র, একটা আগ্রাসী রাষ্ট্রের পাশে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকায় রাখা, এটা একটা বিশাল চ্যালেঞ্জের ব্যাপার। এবং এটা আমরা কিভাবে টিকায় রাখবো, এটাই হচ্ছে আমাদের ক্রিয়েটিভিটি, এবং এটাই হচ্ছে আমাদের বড় চ্যালেঞ্জ আগামী দিনের জন্য। ওকে, সাফায়াত তো এন্ড করতে পারো তুমি। আচ্ছা। বুঝেছো? আহ সবাইকে অনেক ধন্যবাদ যারা এতক্ষণ আলোচনাটা দেখলেন। আমি দুঃখিত, আমি নিজেই অনেক দেরিতে এসে জয়েন করেছি, আমার আসলে অন্য একটা কমিটমেন্ট ছিল, আর মির্জা ভাই আমাকে খুব অল্প সময় দিয়েছেন, অল্প নোটিসে আমাকে আসতে হচ্ছে, এবং আমি নিজে আসলে আমার ব্যাকগ্রাউন্ড দেখে হয়তো বুঝতে পারছেন আমি অন্য একটা জায়গায়, আমার আমার বাসায় আমি না। তো সবাইকে অনেক ধন্যবাদ। আশা করি আলোচনাটা থেকে আপনারা অনেক কিছুই চিন্তার খোরাক আপনারা পাবেন, বিশেষ করে আমাদের সামনের বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ, বা বাংলাদেশের রাজনৈতিক যে যে ল্যান্ডস্কেপ, যে ভবিষ্যতে যে পলিটিক্যাল ল্যান্ডস্কেপ, এটা কেমন হতে পারে বা কেমন হওয়া উচিত, এই সংক্রান্ত আপনারা হয়তো চিন্তার অনেক কিছু পাবেন। এবং একই সাথে আমাদের অতিথি আজকের জনাব পিনাকি ভট্টাচার্য, তার যে রাজনৈতিক ভাবনা আমাদের ভবিষ্যৎ নিয়ে, বা বাংলাদেশের যেই আহ যেই ন্যারেটিভটা আমরা সামনে আমাদেরকে দাঁড় করাতে হবে, এটা নিয়েও আপনারা নিশ্চয়ই তার চিন্তা ভাবনা বা তার যে দিক নির্দেশনা সেটা সম্পর্কেও আপনারা
অনেকটুকু ধারণা পেয়েছেন। আমরা সবাই অপেক্ষা করব ওনার যে বইটা ওনারা লিখছেন সেটার জন্য। এবং আমি আমি আশা করি যে বিশেষ করে বহির্বিশ্বে যারা ইংলিশ স্পিকিং ওয়ার্ল্ডে এই বইটা আমাদের বাংলাদেশের স্টোরিটাকে, আমাদের বাংলাদেশের গল্পটাকে খুব আহ সুন্দরভাবে এবং খুব সুদূর প্রসারী ভাবে আমাদের গল্পটাকে এটা পৌঁছে দিবে। আমরা অপেক্ষা করব সেই বইটার জন্য। জনাব পিনাকি ভট্টাচার্য, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি অনেক ব্যস্ততার ভিতরে আমাকে সময় দিয়েছেন, এবং আমি এখনো জানি যে আপনার ওখানে অনেক রাত আমরা যখন রেকর্ড করছি। তো তার জন্য আপনি এতক্ষণ জেগে থেকে আমাদেরকে সময় দিয়েছেন, তার জন্য আপনাকে ধন্যবাদ। আর আমরা আশা করব ভবিষ্যতেও আপনি আমাদের সাথে আমাদের আমন্ত্রণে এইভাবে আমাদেরকে সময় দিবেন মাঝে মাঝে। আপনার থেকে আমরা সবসময়, শুধু আমরা না, মানে বাংলাদেশের লাখ লাখ মানুষ আপনার থেকে আমি অনেক কিছু শিখেছি। এবং এই আন্দোলনের পিছনে আপনার কি ভূমিকা, এটা আমাকে নতুন করে আমার মনে হয় না বলতে হবে, আমরা সবাই জানি। এবং আমি আশা করব যে আমাদের ভবিষ্যতে যে বাংলাদেশের যে ভবিষ্যৎ, সেটাতেও আপনি এভাবেই আপনার আপনার চিন্তা দিয়ে, আপনার কথা দিয়ে আপনি ভূমিকা রেখে যাবেন। আর ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আবারও সবার সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।